হুম, নমস্কার। আমরা আমাদের কল্পবিশ্বের বই নিয়ে লাইভের আজকে তৃতীয় দিন। বইমেলা তো প্রায় চলেই এসছে। আমাদের বইও অনেক কিছুই প্রায় চলে এসছে, আর বাকিগুলো নেক্সট উইকের মধ্যেই এসে যাবে বলে আমরা আশা করছি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ মুখোপাধ্যায়, রিজু গাঙ্গুলি, সায়ক দত্ত চৌধুরী ও নমস্কার। দেবলীনা চট্টোপাধ্যায়। তো নমস্কার। সবারই বই এবার কল্পবিশ্ব থেকে আছে। বইমেলায় আপনাদের সবারই বই আসছে। সুতরাং আমরা এবার একটু ওই বইগুলো নিয়ে এবং আপনাদের লেখালেখি নিয়ে আজকে আড্ডায় আমরা একটু গল্প করতে চাই, যাতে আমাদের পাঠকরা জানতে পারেন যে কি ধরনের বই আসছে, কোন বইগুলি আসছে সেই নিয়ে। তো শুরুতে আমি অমিতাভ বাবুর কাছে যাই। অমিতাভ বাবু, তো এবার আমাদের যে বইটি আছে, স্বর্ণযুগের ৯ গোয়েন্দা, আহ, ৯টি গোয়েন্দা গল্পের অনুবাদ। তো অমিতাভ বাবুকে আগে প্রথমে জিজ্ঞেস করি, অমিতাভ বাবু আপনার লেখালেখি মানে কোন সূত্র ধরে, মানে কবে থেকে স্টার্ট করলেন? বাঙালিরা মোটামুটি আমাদের যে পড়াশোনার বয়সটা ছিল সেই সময়তে মোটামুটি কলেজেতে পড়ার সময় সবাই একটু আধটু লেখালেখি করতো। একটা যুগ ছিল সেই সময়, এখন সেটা হয় কি আমি জানি না। কাজেই সেই হিসেবে তখন তো অল্প স্বল্প লেখালেখি করেছি। অল্প স্বল্প মানে বিভিন্ন পত্রপত্রিকায় ছোটখাটো লিটল ম্যাগাজিন মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম, লিখতাম। তারপরে লেখালেখি আমার বন্ধ হয়ে যায়, চাকরিতে ঢুকে যাই। চাকরিতে ঢুকে যাওয়ার পর দীর্ঘ রিটায়ারমেন্ট পর্যন্ত অন্য শখে অন্য অন্য দিকে চলে যাই। লেখালেখি করিনি একদম বলবো না, কিন্তু সেই লেখালেখিটা চলে যায় সাহিত্যকর্ম নয়, অন্য ধরনের লেখালেখিতে। কোভিড আসার পরে আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে কম্পালসারি বাড়িতে বন্দি হয়ে যেতে হলো। তখন বাধ্য হয়ে আবার লেখালেখির দিকে একটু সরে এলাম। আমার ছেলে বললো, তোমাকে কম্পিউটার দিচ্ছি, বসে বসে লেখো। তা সেইটা করতে গিয়েই অল্প স্বল্প লেখালেখি করতে গিয়ে আবার লেখালেখির জগতে খানিকটা ফেরত চলে এলাম। এবার ফেরত না, আবার হয়তো কয়েক পা একটু এগিয়েই গেলাম আগের তুলনায়। এবং কলেজ স্ট্রিট পাড়ার, যদিও আমি এখন মুভমেন্টটা কম করি, যাতায়াত সীমাবদ্ধ, তার মধ্যে কারুর সঙ্গে কোথাও কোথাও দেখা হতে শুরু করলো, একটু উৎসাহ পেলাম। আর লোকে বলে তো লিখতে লিখতেই সরে, তা এখন আমি হয়তো আবার লিখতে লিখতে আঙুলগুলো হাতটা একটু সরতে শুরু করেছে এই পর্যন্ত। যদিও আমি এখনো পর্যন্ত মানে মনে করি না যে যতটা চাই ততটা পাচ্ছি এখনো, তবে আমার মনে হয় খানিকটা হয়তো করতে পেরেছি। সেটাও তো পাঠকরা বিচার করবে। বাহ, আচ্ছা, তাহলে আমরা একটু যদি এই স্বর্ণযুগের গোয়েন্দা, ৯ গোয়েন্দা নিয়ে আমরা যদি একটু কথা বলি। হ্যাঁ, তো আপনি কি মূলত তো অনুবাদই করেন, তাই তো? না, তা ঠিক নয়, মূলত অনুবাদ করি না। আসল কথা আমার মানে বিভিন্ন ধরনের সাবজেক্টে আমার ইন্টারেস্ট, কাজে অনুবাদও করেছি, এমনি সরাসরি মৌলিক লেখাও লিখেছি, সেগুলো এখানে ওখানে প্রকাশিত হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে আপনার আরেকটি মৌলিক বই পড়েছি বলে সেই জন্য আমি সেটাই ভেবেছিলাম। আচ্ছা, না, আমার দুটি প্রবন্ধের বইও আছে। ওকে, আচ্ছা, বাহ। আচ্ছা, তো গোয়েন্দা গল্প নিয়ে কাজ করার পিছনে কি, মানে আপনার গোয়েন্দা গল্প পড়ার একটা কি আলাদা কিছু ভালোবাসা আছে গোয়েন্দা গল্প নিয়ে? হ্যাঁ, গোয়েন্দা গল্পের প্রতি ভালোবাসা তো আমার মনে হয় বাঙালিদের এটা সর্বজনীন, এটা তো প্রথম থেকেই আছে। তবে এটার মধ্যে একটু মানে কোথাও কোথাও একটু কি বলবো, একটু সরে যাওয়া, সেটাও ছিল। আমাদের কলেজ লাইফে একটা সময় এসেছিল যখন হ্যাডলি চেজ এবং ইয়ান ফ্লেমিং খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেই সময়টায়, এবং তারপরে কিন্তু আবার সেই গোয়েন্দা গল্পের দিকে টেন্ডেন্সিটা সরে যেতে শুরু করে। আর বিশেষ করে বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ এবং ফেলুদা বোধহয় এখানে একটা ক্যাটালিস্টের কাজ করেছে খুব সেই সময়টায় পরে। হ্যাঁ, মাঝখানটার একটা পিরিয়ডে গোয়েন্দা গল্পের চেয়ে থ্রিলার একটু বেশি জনপ্রিয় হয়ে গেছিল এখানেতে। এখন আবার গোয়েন্দা গল্প তার স্বমহিমায় ফেরত এসছে, এটা বলতে পারি। হ্যাঁ, আমার তো গোয়েন্দা গল্পে ইন্টারেস্ট ছিলই, আর আছে এখনো। বাহ,
তো এইখানে আপনি যে গল্পগুলো এটায় অনুবাদ করেছেন, অলরেডি বইটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, অনেক রিভিউও আমরা পাচ্ছি। তো এই গল্পগুলি আপনি ঠিক কিভাবে বাছলেন? মানে এটা কি আপনার মানে প্রিয় গল্পগুলি থেকে নিয়েছেন, বা নাকি কোনো একটি নির্দিষ্ট সময়ের গল্পকে ধরতে চেয়েছেন স্বর্ণযুগ হিসেবে? দেখুন, এই সিলেকশনটার পেছনে অনেকগুলো জিনিস কাজ করেছে। প্রথম কথা হচ্ছে কি, হ্যাঁ, আমি তো স্বর্ণযুগ হিসেবে সেই সময়টাকেই ধরতে চেয়েছিলাম। ওই সময়ে যে সমস্ত গল্পগুলো লেখা হচ্ছে তার থেকে বাঁচবো, সেটা একটা ঠিক ছিল। কারণ ওই সময় অনেক একই সঙ্গে অনেক বড় বড় লেখক মানে গোয়েন্দা গল্পের ক্ষেত্রে এসে হাজির হলেন এবং তারা লিখলেন, এবং লিখে অ্যাকচুয়ালি যেটা করলেন, গোয়েন্দা গল্পকে সাহিত্যের পর্যায়ে তুলে নিয়ে গেলেন আস্তে আস্তে। তার আগে পর্যন্ত গোয়েন্দা গল্প অনেক ক্ষেত্রে পাশ্চাত্যে ওই শিশু পাঠ্য জাতীয় ভাবা হতো আর কি। পাল্প ম্যাগাজিনে ছাপা হয় এবং শিশু পাঠ্য এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এদের জন্যেই গোয়েন্দা গল্প আস্তে আস্তে সাহিত্যের পর্যায়ে চলে গেল। আর সেটা ধরতে গিয়ে আমি একটা জিনিস যেটা দেখলাম, অসুবিধাটা আমার যেটা হচ্ছিল সেটা হচ্ছে কি, যে আমি যে কোনো গল্পের তো অনুবাদ করতে পারছি না। কারণ কাউকে, যার গল্প আমি হয়তো ভাবছি এটা করা যেতে পারে, তখন আমি দেখছি সেটা কপিরাইটে বাঁধনে আছে, আমি নিতে পারবো না। তারপরে কোনো কোনো ক্ষেত্রে যে গল্পটা আমি বাঁচতে চাইছি সে গল্পটা হয়তো এতটাই বড় যে একটা বইয়ের মধ্যে সেটাকে আনতে গেলে মুশকিল হয়ে যাচ্ছে। আবার কোনো লেখকের লেখার প্রতি আমি আসক্ত, কিন্তু তিনি ছোট গল্প বিশেষ লেখেননি, যেমন এমিল গ্যাবোরিও। গ্যাবোরিওকে আমার বাদ দিতে হয়েছে। অথচ গ্যাবোরিও সম্পর্কে এমনকি সত্যজিৎ লেখার মধ্যে আপনি দেখেছেন, ফেলুদার লেখার মধ্যে গ্যাবোরিও আছেন, উল্লেখ আছে। এখন নেওয়া গেল না, কারণ ওই কারণেই বড় লেখা ছোট লেখা পাচ্ছি না আমি। ফলে অনেক ধরা বাঁধার মধ্যে থেকে আমাকে সিলেকশন করতে হয়েছে। আর কাজেই সবটাই যে আমার শুধুমাত্র পছন্দের লেখা হিসেবে সিলেক্টেড হয়েছে তা নয়, অনেকগুলো ক্রাইটেরিয়ান কাজ করেছে। আর একটা ব্যাপার দেখছি আমি, সেটা হচ্ছে এই যে গোয়েন্দা গল্প বিভিন্ন আঙ্গিকে লেখা সম্ভব। আর এই বিভিন্ন আঙ্গিকের একটা রিফ্লেকশন আমি 9টা গল্পের মধ্যে রাখার চেষ্টা করেছি। সিলেকশনটা সেদিকেও একটা আমার ঝুঁকে ছিল। এইসব ভেবে বিভিন্ন আঙ্গিক গুলো ভাবতে হয়েছে। যেমন আমরা সাধারণত গোয়েন্দা গল্পে যে আঙ্গিকটা দেখে থাকি আমাদের এখানে, সেটা হচ্ছে হুডানিট, কে করেছে। একটা অপরাধ ঘটেছে এবং ঘটার পরে সেই অপরাধটা কে করলো এইটা খুঁজে বার করা, এবং পাঠক গোয়েন্দার সঙ্গে ঘুরছে, ওই বিভিন্ন লোকের উপর সন্দেহ পড়ছে, আলটিমেটলি শেষ পাতায় গিয়ে বোঝা যাচ্ছে কে করেছে। এটা তো হলো হুডানিট। কিন্তু হাউ টু ক্যাচ দেম, অর্থাৎ আমি প্রথম পাতা থেকে জানি অপরাধটা কে করেছে, কিন্তু তাকে ধরবো কিভাবে, তাকে প্রমাণ সমেত ধরবো কিভাবে, এইভাবে যদি একটা গোয়েন্দা গল্প লেখা যায় সেটা কেমন হয়, সেই উদাহরণ। কিংবা ধরুন একজন ঘর থেকে বাইরে বেরোবেই না, সে ঘরে বসে শুধু ডিডাকশন লজিক, অবরোহী যুক্তি, আর্মচেয়ার ডিটেকটিভ। আমরা আগাথা ক্রিস্টির মিস মার্পলকে খানিকটা ওরকম দেখেছি, কিন্তু পুরোপুরি না। তিনিও বাইরে বেরোতেন, কিন্তু আর্মচেয়ার ডিটেকটিভ বাইরে বেরোচ্ছেন না, তিনি ঘরে বসেই শুধু ডিডাকশন লজিকের সাহায্যে পুরো ব্যাপারটাকে নিষ্পত্তি করছেন। এই এক ধরনের ডিটেকটিভ। কিংবা একটা এক্সট্রা সেন্সরি পারসেপশন, একটা অতীন্দ্রিয় অনুভূতি, বা তার অন্ধ একজন মানুষ শুধু আঙুল দিয়ে ছুঁয়ে তার একে অনুভূতিকে এতটাই জাগ্রত করতে পারছেন, তিনি অনেক কিছু ধরে ফেলতে পারছেন। সে আঙুল দিয়ে ছুঁয়ে তিনি ডিটেকটিভ হতে পারছেন। তিনি কিন্তু নিজে দেখেন না, অন্যের চোখ দিয়ে দেখেন। এই যে বিভিন্ন রকমের ডিটেকটিভ। কিংবা ধরুন লক রুম মিস্ট্রি। আমরা লক রুম মিস্ট্রি, যেটা আগাথা ক্রিস্টি পরবর্তী ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন লক রুম মিস্ট্রি লিখে, কিন্তু এই যে লক রুম মিস্ট্রির একদম গোড়ার লেখা, সেরকম একটি লেখা, সেটা ওই এখানে রয়েছে, অনুবাদের মধ্যে রয়েছে। এইভাবে বাছা হয়েছে গল্পগুলোকে এবং চেষ্টা করেছি। বাহ, তা আমরা জানলাম যে কি কি ধরনের গল্প আছে এবং কিভাবে অনুবাদের কাজগুলি এগিয়েছেন, অনেক কিছু জানা গেল। রাকেশ, তুমি কিছু প্রশ্ন করতে চাও? আমার আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। মানে আমি যেটা বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে, যে উনি অনেক রকম গোয়েন্দাকে, অনেক রকম গোয়েন্দার রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা করে গল্প উনি তুলে এনেছেন। মানে যিনি এক্ষুনি বললেন যে ওই লক রুম মিস্ট্রিও আছে, তারপর ওই আর্মচেয়ার ডিটেকটিভ আছে, বা ইনটুইশনের ওপর, বা কেউ ফরেনসিক্স এর ওপর, সাইন্টিফিক ডিডাকশনের ওপর। এটাই বললো আমার প্রশ্ন ছিল যে উনি কি এটা সিলেকশন করেছেন, তো উনি সেটা জবাব দিয়েই দিয়েছেন।
যে উনি মানে পরিকল্পিতভাবেই অনেকটা এগুলো রেখেছেন আর কি বইতে। রিজু বাবু তো আমাদের এখানে গোয়েন্দা গল্পের একজন মানে খুবই নিষ্ঠ পাঠক এবং সমালোচক। আমি রিজু বাবুকে জিজ্ঞেস করবো, রিজু বাবু যদি কিছু আপনি ফিডব্যাক দেন। রিজু জ্যাঠা ওনার নাম। সিধু জ্যাঠার মতো। হ্যালো রিজু বাবু, কি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে রিজু বাবু শুনতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আবার না হয় পরে আবার ফিরে আসবো অমিতাভ বাবুর কাছে। আপাতত আমরা শায়ক বাবুর কাছে আমরা যাই। শায়ক বাবু, আপনার এবারের বই হলো কোনান 2, কোনানের গল্প। হ্যাঁ, অদ্বিতীয় কোনান 2। তো অদ্বিতীয় কোনানের গল্প মানে বাংলায় তো কোনানকে নিয়ে খুব একটা কাজ সেরকম হয়নি, খুবই কম। এর আগে আমার মনে হয় না কেউ মানে কোনান নিয়ে খুব একটা কাজ করার চেষ্টাও করেছেন। তো কল্পবিশ্ব থেকে শুরু হয়েছে এবং আগের বইটা আপনি আর রনিন করেছিলেন অনুবাদ, দারুণ অনুবাদ হয়েছিল। এবারে আপনি একাই করেছেন। তো এবারে কোনানের গল্পগুলো নিয়ে একটু যদি আপনি বলেন, মানে কিরকম, মানে সাধারণত এই ধরনের সসারার ফ্যান্টাসি এই জড়টা মানে সোর্ড অ্যান্ড সসারার এই জড়টা তো খুব একটা বাংলায় হয়নি বা অনুবাদও এর আগে খুব একটা হয়নি। তো সেই ক্ষেত্রে কিরকম এই বইটা অনুবাদ করে কিরকম লাগছে বা কি কি চ্যালেঞ্জ আপনি পাচ্ছেন? কারণ অবভিয়াস ব্যাপার যে আপনার অনুবাদে আমি দেখেছি যে একটা খুব মানে গদ্যটা একটু পুরনো ধাঁচের করে খুব মানে কাব্যময় গদ্যে আপনি অনুবাদটা করেন কোনানের ক্ষেত্রে। তো সেটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে আমি গল্পবিত্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রজেক্টে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। এর ব্যাপারটা শুরু করেছিল কিন্তু রনিন একদিন আমায় বলে যে কোনানের অনুবাদ করব, এবং আমি তখন বলি আমি কি পারবো। তখন আমার একেবারে প্রথম দিকে কয়েকটা ক্রিস্টির বই আমি অনুবাদ করার চেষ্টা করেছি। তো রনিন যখন আমায় প্রথম কথাটা বলে তো আমি একটু ইতস্তত করছিলাম। তো রনিন আমায় বলে আপনি চেষ্টা করুন, পারবেন। তো প্রথমে যখন আমরা এই কোনানটা নিয়ে ভাবতে আরম্ভ করলাম, আমরা ভাবলাম যে ভাষাটা কেমন হবে। ভাষাটা ধরুন পরবর্তীকালে আমি ওই জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 যেটা আছে, তার যে একদম ভীষণ একটা বঙ্কিমী ভাষা, ওই ধরনের দিকে যাব, আবার আধুনিক ভাষাতে আসবো না কি করব, এটা নিয়ে যখন হলো তখন আমার সামনে একটা আদর্শ হিসেবে দাঁড়ালো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো। তো আমি ভাবলাম যদি এরকম পারা যায়, সম্ভব না, উনি তো ম্যাজিস্ট্রো, ওনার মতো তো করা সম্ভব নয় আমার মতো একজন সাধারণ লেখকের পক্ষে, কিন্তু আমি চেষ্টাটা শুরু করলাম। তার মানে আমরা ভাবলাম একটা পুরোনো দিনের আমেজ আনার জন্য কিছুটা তৎসম কিছুটা তদ্ভব শব্দের একটু বাহুল্য দিতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা ছিল, হাওয়ার্ডের লেখা তো একটু কাব্যিক, বেশ ভালো লাগে পড়তে। তো আমরা ভাবলাম যে একটু যদি অন্য রকমের ভাবে লেখা যায়, তো সেটা চেষ্টা করলাম এবং রনিন আমার উপর ভরসা রাখলেন। এবং আমি কিছুটা পারলাম এটা বলবো, কারণ হচ্ছে যে আমাদের মধ্যেই উপস্থিত আছেন একজন বিদগ্ধ সমালোচক, লেখক, অনুবাদক, সবকিছুই। তিনি আমায় ভালোবেসে আমার ওই গল্পগুলো পড়ে আমায় রবার্ট জর্ডানের দ্য কোনান ক্রনিকলসটা পাঠিয়েছেন। কাজী তার কাছ থেকে যখন আমি স্বীকৃতি পেয়েছি, আমি বলবো যে আমি কিছুটা পেরেছিলাম। তো যখন এটা হলো, তারপরে যেটা হলো যে আমরা ফলো করছি অ্যাকচুয়ালি জো মারেকের ক্রোনোলজিটা। মানে জো মারেক যেভাবে কোনানের গল্পগুলো সাজিয়েছেন, প্রথম দিকে সাজিয়েছেন, সেই ক্রোনোলজিটা ফলো করছি। যখন দ্বিতীয় বইটা আসার কথা হলো, তখন দেখা গেল রনিন অন্যান্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি করতে পারছেন না। তো গল্প বিষয়ে অনেক অসাধারণ অনুবাদক আছেন। যাই হোক, আমার উপরে পড়লো দায়িত্বটা। তো এই জো মারেকের ক্রোনোলজি অনুযায়ী এরপর পরপর যেভাবে সাজানো আছে, উইচ শ্যাল বি বর্ন, তারপরে হচ্ছে দ্য ম্যান ইটার্স অফ জাম্বোলা, তারপরে রয়েছে স্কুথল অফ দ্য ডাস্ক, তারপরে রয়েছে ডেভিল ইন দ্য আয়রন, আর তারপর রয়েছে দ্য পিপল অফ দ্য ব্ল্যাক সার্কেল। এইভাবে সাজানো রয়েছে, কিন্তু গল্পগুলো বা উপন্যাসিকাগুলো কিন্তু সেভাবে বেরোয়নি। প্রথমে বেরিয়েছিল কিন্তু স্কুথল অফ দ্য ডাস্ক,
তারপরে বেরিয়েছিল দ্য ডেভিল ইন দ্য আয়রন, তারপর বেরিয়েছিল দ্য পিপল অফ দ্য ব্ল্যাক সার্কেল। কিন্তু আমরা এইভাবে রাখিনি। আমরা দেখলাম জোমারেকের যে ক্রোনোলজিটা, সেটা আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা এটাকে একটা টানা পরপর ভালো একটা অ্যাডভেঞ্চারের রূপ দিতে পারছি। মানে যেভাবে হাওয়ার্ডের গল্পগুলো বেরিয়েছিল সেভাবে যদি হতো, তাহলে আমাদের এই যে কন্টিনিউয়েশনটা একটু অন্যরকম হতো। অবশ্য অনেকগুলো ক্রোনোলজি রয়েছে, তার মধ্যে আমরা এটাকেই বেছেছিলাম। তো এবারে করলাম, এবং এটা করতে গিয়ে আবার এবারই যেটা হলো সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল যে একটু ভারী হয়ে যাচ্ছে, একটু তৎসম তদ্ভব শব্দগুলো একটু কমাতে হবে, একটু স্পিডটা বাড়াতে হবে লেখার। এটা আমি ফলো করার চেষ্টা করেছি, এইভাবে করেছি। দেখুন, এখন পরীক্ষা দিয়ে বসে আছি, পাঠকেরা কি বলেন, একটু দুরু পক্ষেই বসে রয়েছি আর কি। প্রত্যেকটা বই বেরোনোর সময় বা যে কোনো শিল্পের কাজের পরে যে কোনো শিল্পী বা লেখক বা যারা করেন কাজটা, তারা যেরকম ভাবে বসে থাকেন আমিও আছি। আর আমি উজ্জ্বলের কাছে প্রতি কৃতজ্ঞ আর কি, এরকম একটা অসাধারণ প্রচ্ছদ করে দেওয়ার জন্য। উজ্জ্বল তো বরাবরই অসম্ভব ভালো সব প্রচ্ছদ করেন, আমারও দু একটা বইয়ের প্রচ্ছদ আগে করেছেন উনি, আমি তো গর্বিত সেই। তো এইভাবেই কোনান 2টা করেছি, দেখা যাক এবার কি হয় ব্যাপারটা, এই আর কি। না, এই প্রচ্ছদটা সত্যি অসম্ভব ভালো হয়েছে। মানে যেভাবে যে পার্সপেক্টিভ থেকে কোনানকে দেখা যাচ্ছে এবং যেভাবে মানে এই শকুনটা উড়ে যাচ্ছে ওপর দিয়ে, মানে এটা একটা গল্পের অংশ। হ্যাঁ, এটা খুব মানে এই সিনটা প্রচুর বিখ্যাত। মানে কোনানের অনেক গল্পের ছবিতে আছে এই সিনটা, কিন্তু না, এটা স্পেশালি সিনটাকে আঁকা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। অসাধারণ অসাধারণ। বাংলা বইতে এরকম এই সিনটার দুটো দেখা যায় না। আমি শায়ক বাবুর থেকে একটু নিচ্ছি। এই হ্যাঁ, সিনটা আছে হচ্ছে উইচ শ্যাল বি বর্ন কাহিনীতে, এবং এটা এতটা আইকনিক খ্যাতি পেয়েছে কোনান দ্য বারবারিয়ান সিনেমাতে এই দৃশ্যটার ব্যবহারের জন্য। আমি আর ইন্টারভেন করছি না। শায়ক বাবু, আপনি বলুন, আমাকে একটু অফলাইনও হতে হবে, আমি আবার 5 মিনিট পর আসবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি রিজুবাবু বললেন এটা ওই কোনান দ্য বারবারিয়ানে যেটা হয়েছে, একটা গাছের মধ্যে ওকে বেঁধে দেওয়া হয় আর কি। এবং আপনারা সবাই জানেন, আমার ধারণা সবাই সিনেমাটা দেখেছেন। এটা ওই জন মিলিয়াসের আর্নল্ড শোয়েজেনেগার হিরো ছিলেন আর কি, কোনানটা করেছিলেন আর কি। তো ওকে বেঁধে দেওয়া হয় এবং তারপর তার একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এবং কোনানের যথারীতি রিভেঞ্জ। এবং কোনানের ক্যারেক্টারটা আমার ইন্টারেস্টিং লাগে। আরেকটা কথা বলি, আমার কিন্তু কোনানের সাথে প্রথম পরিচয় কিন্তু কোনান দ্য বারবারিয়ান সিনেমাটা দেখে। আমি কিন্তু তার আগে কোনানের কোনো বই পড়িনি এইরকম অবস্থায়। ওটা বোধহয় 82-তে বেরিয়েছিল মোস্ট প্রবাবলি, মানে আমি তখন 9-এ পড়ি, 8-9-এ পড়ি, এরকম একটা কিছু একটা করে দেখা গিয়েছিল আর কি। তো সেই সময় ওটা হয়েছিল। তো তারপরে কোনানের প্রতি ইন্টারেস্ট জাগে এবং হয় আস্তে আস্তে ভালোবাসাটা তৈরি হয়, এবং খুবই ভালো একটা এই যে সুযোগটা আমি পেলাম, এই সুযোগটা তখন ওই ভালোবাসাটার প্রতিফলন ঘটানোর চেষ্টা করলাম। মানে কতটা পেরেছি জানি না, কিন্তু ভালোবাসাটার জন্য চেষ্টাটা কম করিনি, এইটুকু বলতে পারি। এবার কোনানের ক্যারেক্টারটা তো জানেনি, বলা হয় বর্বর, কিন্তু আমরা বারবার দেখছি কোনান অনেক সভ্য মানুষের থেকে অনেক বেশি মানবিক, অনেক বেশি দায়িত্বশীল। বারবার দেখছি, মানে তার যখন টাকা পয়সা অনেক কষ্ট করে সে অনেক টাকা পয়সা পাচ্ছে, রত্ন সোনাদানা পাচ্ছে, যখন ড্যামসেল ইন ডিস্ট্রেস সে সেটাকে ছেড়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করছে না। বা আরেকটা, এই যে আমার যে এই গল্পটা বেরিয়েছে গল্প বিশ্বে, যে জাম্বুলার নরখাদক, মানে ওর প্রথম ইনস্টিংক্ট হচ্ছে প্রতিহিংসাটা, লড়ে প্রতিহিংসা নেব। কিন্তু যে মুহূর্তে সে দেখতে পাচ্ছে যে একজন নারী বিপন্ন, সে সেই কাজটাকে ফেলে রেখে নারীটিকে বাঁচাতে ছুটছে। তো কোনানের মতো একটা প্রচন্ড পাওয়ারফুল চরিত্রকে যেভাবে রবার্ট আরভিন হাওয়ার্ড করেছেন, তো সেটাকে যতটা পারছি চেষ্টা করেছি আর কি। এইটুকুই। না, আপনার জন্য কোনানের গল্প আমরা যে বাংলায় পড়তে পারছি, বাংলায় আসছে, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই ধরনের গল্পগুলো মানে আমরা সাধারণত মানে অনুবাদে সায়েন্স ফিকশন, গোয়েন্দা বা থ্রিলার এগুলো অনুবাদ হয়, কিন্তু ফ্যান্টাসি অনুবাদ খুব কমই হয়। তো সেই ক্ষেত্রে এইরকম মানে খুব
কোর ফ্যান্টাসি গল্প যে বাংলায় আনা হচ্ছে এবং সেগুলো আমরা পড়ার সুযোগ পাচ্ছি, এটা কিন্তু একটা খুব আমাদের কাছে আশার কথা। অনেক ধন্যবাদ। আমি অলরেডি কিছু পাচ্ছি, প্রচ্ছদ যতটা দারুণ, ভেতরের গল্পগুলো দুর্দান্ত। ধন্যবাদ। আর্নল্ড শোয়ার্জনেগারের কোনান, এটাই লিজেন্ডারি লুক। এটা তো মানে সবাই আমরা মানে উজ্জ্বলের কভারটা নিয়ে তো খুবই খুশি, দারুণ লেগেছে সবারই, খুবই ভালো হয়েছে। রাকেশ, কি কিছু জিজ্ঞেস করতে চাও তুমি শাকবাবুকে? হ্যাঁ, একটা মুহূর্তে আমার একটু কিছু বলার আছে, তারপর আমি প্রশ্ন করবো আর কি। প্রথমত হচ্ছে যে প্রথম যখন এই কনান 1টা বেরোলো, তো তারও আগে শাকবাবুর মতন শুধু সিনেমা ছাড়া, ওই দুটো সিনেমা ছাড়া আমার আর কোনো বই টই কিছু পড়া ছিল না। আমরা যখন বইটা পড়লাম তখন মনে হলো, আরে এই বইটা আমরা স্কুল লাইফে কেন পেলাম না? আমার মনে হয় স্কুল লাইফে পড়লে বা কলেজ লাইফে অন্তত পেলে এটা আমরা আরো বেশি দারুণ লাগতো, মানে ওই সময়টা এটা একদম পারফেক্ট ওই বয়সটা আর কি। তো আমি ওই বইটা দেখাতে চাইছি। তো এটাও দুর্দান্ত একটা প্রচ্ছদ ছিল, ব্লার করে দিচ্ছে ক্যামেরা মনে হয় সময়। হ্যাঁ, তো ইন্টারনেটে পেয়ে যাবেন, দুর্দান্ত বই। এবার বইটা নিয়ে বক্তব্য হচ্ছে কি, প্রথম বইটার অনুবাদ যতটা যেরকম ছিল আর কি, পরবর্তীকালে দেখেছি যেটা দীপদা এবং সাহেববাবু আপনিও আলোচনা করলেন, যে ভাষাটা আস্তে আস্তে আরো বেশি সিরিয়াস হয়েছে। এখানে আমার একটা বক্তব্য আছে, যেটা হচ্ছে কি, আপনার একটা লেখা বেরিয়েছিল কালজয়ী বাংলা কল্পবিজ্ঞানে, যেটা কথা আপনি মেনশন করলেন একটু আগে। তো সেইটা তো অনেকটাই আর্কাইক বাংলাতে আপনি লিখেছেন, যেটা অনেকটা পুরোনো দিনের বাংলা যেরকম লেখা হতো, এবং তার একটা ধাঁচ, মানে ওইটাকে আমি যদি 70% জল দিয়ে ডাইলুট করি, তাহলে তার একটা ধাঁচ এসছে কনানের পরবর্তীকালের অনুবাদ গুলো। এইখানে আমরা ইংলিশে মানে ওটার বিষয়বস্তু যেটা আছে সেটা অনেকটা মানে একটা রগে ব্যাপার, একটা মানে ব্যাপার, মানে খুব ভয়ঙ্কর অ্যাকশন। হ্যাঁ, তো তার সেই থেকে দেখতে গেলে ভাষাটা অনেকটা পরিশীলিত। তো এইটা কি আমার মনে হয় এই জিনিসটা কি মানে ওই গল্পগুলোকে অনেকটা বেশি বাংলার কাছাকাছি এনে দিচ্ছে? এটা কি একটা ট্রিক? না, এবার যেটা বলি যে দেখুন, একটা অরিজিনাল গল্প যখন লেখা হয় তার একটা সময় থাকে, লেখকের একটা দৃষ্টিভঙ্গি থাকে, এবং কোন ম্যাগাজিনে সেটা বেরোচ্ছে সেটাও একটা ব্যাপার থাকে। ওয়েয়ার টেলস এর যে প্রচ্ছদগুলো দেখবেন, তার মধ্যে ওয়েয়ার টেলস এর তৎকালীন যে তখন অনেক বেশি মানে রুডলি অনেক কিছু প্রকাশ করা যেত, যেটা এখন আমরা যে ধরনের পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই গল্পগুলোকে, সে তাদের পক্ষে ততটা নাও হতে পারে। তবে কোনানের লেখার মধ্যে কিন্তু কোনো খুব বেশি অশ্লীলতা বলুন বা রনেস বলুন তেমন কিছু নেই, বরঞ্চ কিছুটা কাব্যিক ব্যাপার রয়েছে। কোনানের মধ্যে দিয়ে বর্বরতার, কোনানকে বলা হচ্ছে বর্বর, কিন্তু কোনানের মুখ দিয়ে বা পরিস্থিতির বিচার করে দিচ্ছে যে সভ্যতাই অ্যাকচুয়ালি পঙ্কিল ব্যাপারগুলোকে বেশি, পঙ্কিল মানুষদের বেশি সৃষ্টি করে আর কি। প্রকৃতির মধ্যে বড় হয়ে ওঠা মানুষদের যতটা আমরা বর্বর বলি, তারা কিন্তু বেসিক্যালি একজন সৎ, সরল, সোজা, শক্তিশালী মানুষ। তো এই ধরনের মানুষদের বর্ণনা দিতে গিয়ে তাকে একটু অন্যরকম ভাবে দেখানোর জন্য যেটা করা হয়েছে। এবার ভাষাটা কোমল ঠিক বলবো না, মানে প্রয়োজনীয় শব্দগুলো, এখনকার দিনের যে শব্দগুলো ব্যবহার করলে ভালো লাগবে সেগুলো করার চেষ্টা করেছি। আর ওই যে বললাম যে প্রথম দিকে ওই যে যে লেখাটার কথা আপনি বললেন, ওটা লিখতে হয়েছিল ওভাবে, তার কারণ হচ্ছে যে ওটা তো যে সময়ের ইংরেজি লেখাটা, সেই সময়ে যে বাংলা ভাষাটা ব্যবহৃত হতো সেটাকে টাচ করার চেষ্টা করা হয়েছিল। আর এটাকে একটু গল্পটা যদি স্পিড না করা হয়, এটা যেমন একটা সোর্ড অ্যান্ড সসারি, একটা অ্যাডভেঞ্চার, একটা হার্ডকোর অ্যাডভেঞ্চার, এখানে যদি প্রত্যেকটা শব্দ ধাক্কা দেয়, আমার মনে হয়েছে যে গতিটা কমে যাবে গল্পের গতি। তার জন্য আরেকটু ওই আপনি বললেন না 70% ডাইলিউট করা। এখন রাকেশ বাবু একটা অসাধারণ আমাদের একটা দল তৈরি করেছেন, উধার কামাল ইধার গ্যাং। তো আমরা যারা উধার কামাল ইধার গ্যাং এর সদস্য, তাদের এই ভাষাগুলো নিয়ে, বাক্যগুলো নিয়ে, শব্দগুলো নিয়ে এই এক্সপেরিমেন্টেশনটা, আমরা তো নতুন করে কোনো গল্প লিখছি না, তো আমরা যেটা করছি যে ওই লেখাটাকে, তখনকার ভাবটাকে, তখনকার ভঙ্গিমাটাকে, তার যে স্টোরি লাইনটা কিভাবে চলন, তার লেখার গল্পের চলনটাকে যতটা সম্ভব আমাদের এই যে আঙ্গিক আছে, বাংলা ভাষার আঙ্গিক আছে, তার পটভূমিকা আছে, সেখানে যতটা প্যালেটে তো সেইটুকুই চেষ্টা করেছি।
সেটুকুই চেষ্টা করেছি আর কি। এবার দেখা যাক কতটা পারে। আমার তো মনে হয় যে এই চেষ্টাটা হ্যালো শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমার তো মনে হয় নেটের সমস্যা আমাদের। ওই 2 সেকেন্ডের জন্য না, ঠিক আছে। হ্যাঁ, তো এইটুকুই, মানে আমরা যতটা পারি আমাদের নিজস্ব, প্রত্যেকটা অনুবাদই একটা করে নতুন করে বিনির্মাণ হয়। তো আমি যেভাবে করব, হয়তো রাকেশ বাবু করলে অন্যরকম ভাবে করবেন, বা অন্য কেউ করলে অন্যরকম ভাবে করবেন। তবে আমরা ওই প্রত্যেকের মূল আমাদের এটা থাকেই, যে চেষ্টাই করি আমরা তখন লেখক কিরকম ভাবে মূলানুবাদ আর ভাবানুবাদ এই দুটো মিলিয়ে করার চেষ্টা করা হয়, এইটুকু। আমার দুটো পয়েন্ট মনে হয়েছে এখান থেকে। একটা হচ্ছে যে, একটা তো এটা অনেকের কাছে শিক্ষণীয়, যে একেবারে মানে যেরকম গতানুগতিক অনুবাদ না করে যে অন্যরকম ভাবে করা যায়, মানে ইট ইজ অলমোস্ট কাইন্ড অফ রিমেক। যখন আমরা সেই পুরোনো দিনের সিনেমাগুলোকে আমরা এখন নতুন ভাবে রিমেক করছি, ইট ইজ অলমোস্ট কাইন্ড অফ রিমেক। আর 2 নম্বর হচ্ছে, এই আপনি যে ভাষাটা ব্যবহার করেছেন, সেটা আপনার ব্যবহার মানে লিখতে হয়তো অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে খেটে খুঁটে আপনি লিখেছেন। এইটা কিন্তু আমার মনে হচ্ছে এটা অনেক লেখাগুলোকে অনেকটা আমাদের বাঙালির কাছাকাছি এনে দিয়েছে। ওই শব্দগুলো দিয়ে কোনানের সাথে একটা যোগ তৈরি হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে পড়তে পড়তে। আমার কখনো মনে হচ্ছে না যে এটা আমার সাথে একেবারে আনরিলেটেড, বা এই ধরনের জিনিস আমি মানে সম্পর্ক এরকম মনে হচ্ছে না। কিন্তু আর একটা জিনিস বলি এখানে, যে কিছু কিছু জায়গা সামান্য পরিমাণে আমায় বদলাতে হয়েছে। যেমন ধরুন, আমার খুব প্রিয় গল্পটা, যেটা উপন্যাসিকা, যেটা শেষকালে আছে, দ্য পিপল অফ দ্য ব্ল্যাক সার্কেল, মানে যেটাকে আমি কৃষ্ণচক্রের কুচক্রীরা বলেছি, ওইটা আমার একটা প্রিয় হয়েছে। তার কারণ হচ্ছে, আপনারা পড়েছেন কিনা জানি না, ওটা মোটামুটি একটা ভারতীয় পটভূমিকাতে। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা দেখছিলাম তাই, যে যেহেতু তখনকার দিনে ইন্টারনেট ছিল না, প্রাচ্য সম্পর্কে হাওয়ার্ডের হয়তো ততটা ধারণা ছিল না। উনি অযোধ্যা, বিন্ধ্যের রাজধানী করেছেন অযোধ্যা, এবং অযোধ্যার রাজকুমারীর নাম দিয়েছেন ইয়াসমিনা। তো এটা বেশ মজার লেগেছে আমার কাছে। তো এবং এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং লেগেছে। এবং আবার দেখুন যে এই ইয়াসমিনের একজন যে দাসী, তার নামটা উনি দিয়েছিলেন গীতারা। তো সামথিং গীতারাটা আমার কাছে একটু আনক্যানি লেগেছে বলে আমি একটু বলেই দিই আপনাদের, ওটাকে আমি সীতারা বানিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, রাদার ওই নামটা ঠিক হয়েছে। আর একটা জিনিস একটু চেঞ্জ করেছি এখানে বলি, সেটা হচ্ছে যে হাওয়ার্ড এই ইয়েতে জাম্বোলা নরখাদক, এইটাতে দ্য ম্যান ইটার্স অফ জাম্বোলাতে যে কোনান এবং তার সঙ্গিনীটি প্রবেশ করছে, তার যে দেবতা, তাকে যদি আমি ওই নামে রাখতাম তাহলে কি হতো বলা যায় না, কারণ তার নাম হচ্ছে হনুমান দেব, এবং তাকে একদম একটা ভয়ঙ্কর একজন দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি দেখলাম যে এই জায়গাটা হনুমান দেবটা রাখাটা বোধহয় ঠিক উচিত হবে না, সেই জন্য আমি ওটাকে হুম্মান দেব করে দিয়েছি। তো এই ছোটখাটো চেঞ্জ গুলো আমাকে, মানে ওই যে রাকেশ বললেন না যে সময়ের সাথে সাথে বদলাতে হয়, কারণ আমরা জানি যে হাওয়ার্ডের কিছু নির্দিষ্ট বিশ্বাস ছিল, নির্দিষ্ট ধারণা ছিল, যেগুলো এখনকার দিনে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু গন্ডগোলে লাগতে পারে আমাদের। তো সেইগুলো আমরা ওই নতুন করে একটু, আমরা যারা উধার কামাল ইধার গ্যাং এর সদস্য, তারা একটু করে থাকি আর কি। আপনাদের একটু অনুমতি নিয়ে আমরা ভবিষ্যতে এগুলো করবো ভাবছি আর কি। এটা খুব দারুণ ইনফরমেশন। আচ্ছা, এখানে কিছু অদ্ভুত, রুদ্রবাবু একটা কোশ্চেন করেছেন, আমি জানি না এই কোশ্চেনটা কিছু পাওয়া যাবে কিনা। উনি কোনান ডয়েলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা জানতে চেয়েছেন। তার জন্য উনি বলেছেন, ডয়েলের দ্য হোয়াইট কোম্পানি আর কোনানের দ্য স্কারলেট সিটাডেল, কেস অফ দ্য উইস্টোরিয়া লজ থেকে রোগস ইন দ্য হাউস, এবং দ্য ক্যাপ্টেন অফ দ্য পোলস্টার থেকে দ্য ফ্রস্ট জায়ান্টস ডটার, এইগুলোর মধ্যে রিলেশনস আছে কিনা। এগুলো কিছু কিছু, মানে আমি সবকটা পড়িনি, কিন্তু দু একটা একটু চেনা লাগছে তাতে। মানে অ্যাকচুয়ালি হাওয়ার্ড কিন্তু যা বলা হয়, মানে কোনান ডয়েলের চেয়ে কিন্তু বেশি উনি বলা হয় যে উনি অনুপ্রাণিত হয়েছিলেন আমাদের জ্যাক লন্ডনের দ্বারা। এমনকি আমাদের ওই আরো আরেকজন কবি আছেন, তাদের এই সমস্ত এদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তো কোনান ডয়েলের লেখার দ্বারা কতটা অনুপ্রাণিত হয়েছিলেন আমি বলতে পারছি না। রুদ্রবাবু, আপনি যদি ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা হয়, নিয়ে একটা আলোচনা করার আমার ইচ্ছে রইল।
কিছু কিছু ক্ষেত্রে মানে যে যে জায়গায় ঘটনাটা ঘটছে তার সঙ্গে হয়তো বা একটা চলনের মধ্যে বা গল্পটার মধ্যে সামান্য কিছুটা যোগসূত্র, ধরা যাক একটা ইয়ের মধ্যে, একটা বাড়ির মধ্যে ঘটছে গোটা ঘটনাটা, বা একটা ঠান্ডা জায়গায় ঘটছে, এইরকম ব্যাপারে ছাড়া খুব বেশি আমি ইয়ে করতে পারছি না। কারণ স্কারলেট সিটাডেলে ওই মানে ধরনটা যেন ওই রকম, স্কারলেট সিটাডেলে যেরকম ভাবে বিভিন্ন ঘরে যাচ্ছে, বা ফ্রস্ট জায়ান্টস ডটার একটা প্রচন্ড একটা ঠান্ডা জায়গায় হচ্ছে, সেটা একটা পোলস্টারে যে গেলে ওই রিজিয়ানটার যে ব্যাপারটা, এইগুলো ছাড়া কিছুটা কিছুটা যেন একটা হালকা মিল পাওয়া যায়, কিন্তু খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলেন বলে আমিও আমার অন্তত জানান কোনান ডয়েলের দ্বারা ইয়ে হয়েছিল। মানে কোনান নামটা উনি কোনান ডয়েলের থেকে নিয়েছেন কিনা সেটাও জানা নেই। অ্যাকচুয়ালি তো প্রথমে তো কাল লিখেছিলেন, কাল দা কিং লিখেছিলেন, ওটা খুব একটা চলেনি। তারপরে ওয়েড টুয়েলসে কোনানকে তৈরি করলেন এবং কোনানকে মানে অ্যাকসেপ্ট করলো পাঠকেরা, এবং তারপরে তো কোনানের জনপ্রিয়তা ক্রমশ বাড়তেই থাকলো। এবং আমরা খুব মিস করি যে উনি যদি আত্মহত্যাটা না করতেন তাহলে হয়তো আমাদের আরো অনেক অসাধারণ লেখা, এবং উনি ম্যাচিওর্ড এজে কি ধরনের লিখতেন, আমার মনে হয় উনি আর একটু মনস্তত্ত্বের দিকে যাচ্ছিলেন। মানে আগে প্রথম দিকে একটা যে অ্যাডভেঞ্চারাস রাফনেস, একটা ভয়ঙ্কর বর্ণনা বা একটা সৌন্দর্যের বর্ণনা বা এগুলো ছিল, পরবর্তীকালে উনি যেন মানুষের মনস্তত্ত্ব নিয়ে বেশি কাজ করছিলেন। কোনানকে রাজার দিকে ঠেলছেন যখন, সেগুলো চরিত্রগুলো একটু জটিল হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে সরে এসে খানিকটা গ্রে দিকে চলে আসছে ক্যারেক্টার গুলো, এইগুলো হচ্ছিল। তো বড় অকালে চলে গেলেন। ঠিক। আচ্ছা, আর একটা এবার প্রশ্ন আছে যে কৃষ্ণবাবু জিজ্ঞেস করছেন যে অনুবাদক কি আর কোনো ফ্যান্টাসির কথা ভাবছেন, নাকি শুধু সোর্ড অ্যান্ড সসারির মধ্যেই থাকবে? আমাদের অনুবাদকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা আগে বলেছেন উনি অমিতাভ বাবু, সেটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ ভালোবাসার গল্পগুলো আমরা অনুবাদ করতে পারি না কপিরাইটের চক্করে। এইটা আমাদের বাংলা অনুবাদকদের কাছে একটা খুব বড় সমস্যা। মানে আমার নিজের দু একটা ছিল, আমি দু একজনকে বলেও ছিলাম, কিন্তু সেইগুলো কপিরাইট নিয়ে এত সমস্যা রয়েছে, দেখা যাক। আর ব্যাপার হচ্ছে যে আমরা সকলেই তো একটা পাশাপাশি অন্য কাজ করি, তার মধ্যে যতটা পারা যায় সময় করে নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। তো সেরকম যদি এভাবে আসবে, দেখা যাক ভবিষ্যৎ কি দেখায় আমাদের। আমি চেষ্টা করে যাবো। এর মধ্যে আমি একটু অ্যাড করছি যে ভবিষ্যতের প্রজেক্টের কথা এক্ষুনি না বলাই ভালো, কারণ এখন না না মানে কি আসবে আমি জানি না। আমি এখনো পর্যন্ত অ্যাজ সাচ তেমন কিছু আমার মাথায় এখনই নেই, কারণ এখন আমরা অন্য একটা ব্যাপার নিয়ে একটু ব্যস্ত আছি। সেইটা হলে মানে দু তিনটা, যেমন ধরে যাক কি কোনান গুলোই কমপ্লিট করতে হবে। অবশ্য কোনানের কাজটা কল্প বিশ্বের আরো অনেকে করতেই পারেন, বা এরকম ভাবে মানে প্রজেক্ট গুলো, কল্প বিশ্বের প্রজেক্ট গুলোর সঙ্গে যে কটার সঙ্গে আমি যুক্ত আছি, সেটাতে যতটা পারি সিরিয়াসলি কাজগুলো করার চেষ্টা করবো, যতদূর পারবো আর কি, যতটা সময় দেবে জীবন, যতটা সময় দেয়, যতটা পারমিশন দেয় জীবন, ততটা করার চেষ্টা করবো, এই আর কি। থ্যাংক ইউ সোহাগ বাবু, বেশ কোনানকে নিয়ে সুন্দর আলোচনা হলো। আমি একটু এবার দেবলীনার কাছে যাব। দেবলীনা, এবার তোমার দ্বিতীয় বই কল্পবিশ্ব থেকে, এছাড়াও তোমার আরেকটি বইও এবার বইমেলায় এসেছে। খুব মানে অভিনন্দন তোমাকে নতুন বইগুলির জন্য। এবার কল্পবিশ্বের বইটি একটু অন্যরকম, সেই জন্য তোমাকে আগে বলি যে বইটির নাম হলো জন সামারভিলের ডায়েরি। এবার জন সামারভিল বললেই অবশ্যই বাঙালির মনে শঙ্কুর কথা আসে। তুমি যদি একটু আমাদের বলো যে হঠাৎ জন সামারভিলের ডায়েরিটা কিরকম? আমরা শঙ্কুর ডায়েরি তো পড়েছি, জন সামারভিলের ডায়েরিটা কি? হ্যাঁ, মানে আমরা যারা মোটামুটি সত্যজিৎ রায়ের ভক্ত আর কি, ছোটবেলা থেকে সত্যজিৎ রায় পড়েই বড় হয়েছি। আমাদের কাছে তো সত্যজিৎ রায় বললে প্রথমেই দুটো ক্যারেক্টার মাথায় আসতো, ফেলুদা আর প্রফেসর শঙ্কু। তো আমি নিজে মানে ফেলুদার থেকেও প্রফেসর শঙ্কুর বেশি ভক্ত ছিলাম ওই ফ্যান্টাসি ব্যাপারটার জন্য, যে মানে এই একটা মিরাকিউরাল একটা ওষুধ দেওয়া হচ্ছে যেটা সব রোগ সারিয়ে দিচ্ছে, এই একটা পকেটে একটা বড়ি রেখে দিচ্ছি, অমনি ঠান্ডা গরম আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই ফ্যান্টাসি, বা এই যে ওই যেটা ছিল দু রকমের ফল মিলিয়ে, আমলা যে কমলা আর আম মিশিয়ে, তো এই ফ্যান্টাসির ব্যাপারটাই বেশি ভালো লাগতো। তো কিন্তু মানে প্রফেসর শঙ্কুকে নিয়ে
নিয়ে সরাসরি ফ্যান ফিকশন লেখার মানে সত্যি বলতে কি আমার দুঃসাহস হয়, মানে আমার ওই জায়গাটা একটু দ্বিধাই ছিল, মানে যে কোনো ফ্যান ফিকশন লিখতে গেলে মানে আমি যে মানে লেখাটা পড়ে বড় হয়েছি তার ফ্যান ফিকশন সরাসরি লেখাটা আমার কাছে একটা বিরাট দায়িত্ব মনে হতো। তবে আমার তখন সেই সময় মানে শঙ্কু বরাবর পড়ার সময় আমি অন্যান্য ক্যারেক্টারগুলোকে খেয়াল করতাম যে কারা কারা শঙ্কুর সঙ্গে জড়িয়ে আছে ক্যারেক্টারগুলো, যেমন আমরা জানি অবিনাশ বাবু, তারপর নকুড় বাবু, বা আপনাদের ইয়ের ও যে বিড়ালটা সন্ধ্যার নিউটন, scroll। সেও একটা চরিত্র হয়ে আসছে। এবারে বন্ধুদের মধ্যে যখন দেখি তখন দেখি যে ওনার বন্ধু হিসেবে ওর তিনজন বন্ধুই বারবার ঘুরে ঘুরে বারবার এসেছেন, ক্রোল আর সন্ডার্স আর সামারভিল, জন সামারভিল। এবার আমি যখন এটা লিখেছিলাম কয়েকটা মানে এই গল্পগুলো অ্যাকচুয়ালি অডিও স্টোরিও হয়েছে, তো সেখানেও অনেকে বলেছিলেন যে সামারভিলই কেন, ক্রোল বা সন্ডার্স নয় কেন। তো এখানে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে ক্রোল আর সন্ডার্স বেশিরভাগ গল্পেই একসঙ্গে মানে মানিকজোড় টাইপের হয়েছিলেন, মানে ক্রোল যে গল্পে সন্ডার্সও সেই গল্পে, মানে কোনো একটা ক্যারেক্টারকে নিয়ে ভাবি যে শঙ্কুর ধাঁচে সে ডায়েরি লিখছে, শঙ্কুরই বন্ধু, সেই ব্যাপারটা করতে গেলে যে কোনো একজনকে বেছে নেওয়া একটু সমস্যা ছিল, ক্রোল না সন্ডার্স এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে সন্ডার্সের যেমন একটা ব্যাক স্টোরি আমরা পেয়েছি স্বর্ণপর্ণী গল্পটাতে, যে কিভাবে সন্ডার্সের সঙ্গে শঙ্কুর আলাপ হলো, কিভাবে ওরা পত্রবন্ধু হলো, ওই মীরা কিরলের ব্যাপারটা। তো সেই জন্য কি আমার যেটা মনে হচ্ছিল যে ওখানে আমার নিজের চিন্তা ভাবনা কিছু একটা মানে করার জায়গাটা একটু কম, কারণ সত্যজিৎ রায় অলরেডি ওই ক্যারেক্টারগুলোকে বলে গেছেন, সে জায়গায় সামারভিল বরং অনেকটাই মানে ওর সম্পর্কে অতটা বেশি আমাদের সামনে নেই। আর তাছাড়া আরো একটা ছিল যে গল্পগুলো ছিল শঙ্কুর সঙ্গে, সেগুলো একটু বেশি অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। সামারভিল যেমন ওই যে শঙ্কুর শনির দশা যে গল্পটা, ওখানে একটা লাইন আছে যে সামারভিল ভেনেজুয়েলার জঙ্গলেও মানে খুব ভালো শিকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছে, এই ধরনের একটা এও আছে। তো সেইটা থেকে মনে হয়েছিল যে সামারভিল একজন অ্যাডভেঞ্চার প্রিয় সায়েন্টিস্ট, যেখানে শঙ্কুকে আমরা জানি যে মূলত উনি প্রচন্ড মেধাবী, তার সঙ্গে অ্যাডভেঞ্চারটা তোই আছে, ওনার নানা রকম আবিষ্কারের জন্য উনি বিখ্যাত। কিন্তু সামারভিলের ডায়েরিতে সরাসরি সামারভিলের আবিষ্কার সেই ধরনের জিনিস কিন্তু নেই, এটা কিন্তু সাইফাই এর চেয়েও বেশি বলতে গেলে অ্যাডভেঞ্চার স্টোরি বলা যেতে পারে। এবং এই পুরো বইটাতে একমাত্র ওই ভূমিকাতে বা ব্লার্বে আমি শঙ্কুর নামটা উল্লেখ করেছি যাতে পাঠকদের বুঝতে সুবিধে হয়, কিন্তু গল্পগুলোর কোথাও শঙ্কুর নাম উল্লেখ নেই। মানে সরাসরি শঙ্কু আসেননি, কিন্তু শঙ্কু আছেন এবং শঙ্কুর সমস্ত আবিষ্কারও এসেছে। কিছু আবিষ্কার যেগুলো অলরেডি আমরা জানি, অ্যানাইহিলিন হোক বা মীরা কিউরল হোক, এই ধরনের সেগুলো আছে। আর তার বাদে কিছু আবিষ্কার সেটা আমার কল্পনায় আমি নিজের মতো করেছি। এবং ব্যাপারটা এরকম ভাবে এসেছে যে শঙ্কুর তো খুব তাড়াতাড়ি, আমরা মানে সবাই জানি যে শঙ্কু খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে গেছিলেন, ওই 18 বছর বয়সে চুল পেকে গেছিল, 20 বছর বয়সে ঢাক, এটা তো মানে আমাদের সবার জানা। তো সেই কারণে মানে আমার যেটা মনে হয়েছিল যে বার্ধক্য খুব তাড়াতাড়ি শঙ্কুকে গ্রাস করবে হয়তো, এবং সেক্ষেত্রে যদি এরকম হয় যে শঙ্কু নিজে হয়তো আর সেভাবে বহির্জগতে পা রাখছেন না, গিরিডিতে বসেই নিজের চালিয়ে যাচ্ছে আবিষ্কারের কাজ, কিন্তু সামারভিল যেহেতু অ্যাডভেঞ্চার প্রিয় একজন লোক, সে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন বিপদের, সেখানে হয়তো শঙ্কুরই কোনো আবিষ্কারের মাধ্যমে সে সেখান থেকে উদ্ধার পাচ্ছে, কি শঙ্কুকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করছে, সেটাও হতে পারে। এই ধরনের মানে শঙ্কু পুরো গল্পটাতেই আছেন কিন্তু কোথাও তার সরাসরি উল্লেখ নেই। আর সামারভিল পুরো এই যে ডায়েরি লেখা থেকে শুরু করে এই অ্যাডভেঞ্চারের যাওয়ার যে সমস্ত মানে ঘটনাগুলো, সবটাই সামারভিল এটাও স্বীকার করছেন যে আমি আমার বন্ধুর কাছ থেকে এই ডায়েরি লেখার ব্যাপারটা শিখেছি। মানে এটাকে আমি শঙ্কুর প্রতি ট্রিবিউট হিসেবে বলবো আর কি, মানে আমার শঙ্কুর ভক্ত হিসেবে এটা একটা ট্রিবিউট বলতে পারি। তো এই মোটামুটি আর 4টে গল্প আছে। আর আরেকটা ব্যাপার যে এই
গল্পগুলোতে সামারভিল, শঙ্কু তো সরাসরি নেই, কিন্তু সামারভিল বাদেও আরো কয়েকটা ক্যারেক্টার কিন্তু ঘুরে ফিরে এসেছে, মানে যেগুলো অলরেডি শঙ্কুর শঙ্কুর গল্পে ছিল অন্যান্য ক্যারেক্টার, সেগুলো ঘুরে ফিরে এসেছে। এবং শঙ্কুর বেশ কিছু গল্পের রেফারেন্স আছে সেই গল্পে, মানে বিশেষ করে 4 নম্বর যে আমার গল্পটা, শঙ্কু ও অমূল্য, জন সামারভিল ও অমূল্য রতন, ওই গল্পটা একসঙ্গে প্রায় 6টা গল্পের রেফারেন্স আছে। শঙ্কুর 6টা গল্পের রেফারেন্স ওখানে ইউজ করেছি। বিভিন্ন মানে গল্পের ক্যারেক্টারই হোক বা গল্পের ঘটনা হোক, কিংবা গল্পে ব্যবহৃত কোনো আবিষ্কারই হোক, সেগুলো থেকে নিজের মতো করে আমি ফ্যান্টাসিটাকে ক্রিয়েট করেছি। তো আপাতত 4টে গল্প আছে এই বইতে। এবার জানি না পাঠকদের কেমন লাগবে, যদি মানে ভালো লাগে তখন হয়তো আরো কিছু গল্প লেখার ইচ্ছে আছে এই চরিত্রটাকে নিয়ে। কিন্তু এটা তো দুঃসাহসিক কাজ মনে হচ্ছে খুব, ফলে জানি না কেমন লাগবে সবার। অলরেডি সামারভিলের গল্পগুলি অডিও স্টোরি থেকে অনেকেই খুব পছন্দ করেছেন, আমার কাছে তো সেই খবর আছে। আমি শিওর যে বইতেও সবাই এটাকে আরো তুমি নতুন পাঠক পাবে এবং এই গল্পগুলি সবারই পছন্দ হবে। এবং এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে তুমি সামারভিলকে আবার নতুন করে তৈরি করেছো, মানে শঙ্কুর গল্পে তো অতটা তার সম্পর্কে জানা যায় না, এখানে নিশ্চয়ই তুমি মানে সামারভিলের সম্পর্কে, তার কাজকর্ম, তার লাইফ, এইগুলো নিয়ে অনেক বেশি মাত্রায় আরো এক্সপ্লোর করেছো জায়গাগুলো। সেইটা আমার খুব ভালো লাগলো যে একটা মানে নতুন জীবন পাওয়ার মতো একটা ব্যাপার, একটি খুব মানে সাইড ক্যারেক্টারের। হ্যাঁ, মানে এই যে 4টে গল্প আছে, এই 4টে গল্পতেই সামারভিল হচ্ছে, যেরকম আমরা দেখি না যে শঙ্কুর গল্পগুলো কিছু গল্প আছে গিরিডিতে বসেই, একদম অবিনাশ বাবুর সঙ্গে শঙ্কুর কোনো ঘটনা, গোলক রহস্য আছে, বা যেটাতে শঙ্কু ওই হাড় নিয়ে যে গল্পটা ছিল আমাদের ইন্ডিয়ার মধ্যেই, এটা মানে বাইরের ক্যারেক্টার বেশি নেই। তো সেই ধরনের গল্প সামারভিলের এই 4টে গল্পের মধ্যে সেই ধরনের গল্প, মানে যে সামারভিল এখানে প্রত্যেকটাতেই বাইরে গেছে, এক্সপ্লোর করেছে, নানা রকম ক্যারেক্টারের সঙ্গে মেলামেশা করে নানা রকম ঘটনা ঘটেছে। কিন্তু আমার যেটা ভবিষ্যতে ইচ্ছে আছে যে সামারভিলকে আরো বেশি এক্সপ্লোর করার জন্য আরেক মানে ওর নিজের শহরে, ওর নিজের গণ্ডির মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কিছু প্লট মাথায় আছে, সেই জিনিসগুলোকে আনার। যদি এটা পছন্দ করেন সবাই, তাহলে আমি ওই মানে জিনিসগুলোকে নিয়ে আবার মানে ভালো করে আরো একটু ছড়িয়ে লেখার ব্যাপার করবো আর কি। এইগুলোতে আপাতত এই 4টে গল্পেতে উনি বাইরের বিভিন্ন মানে অ্যাডভেঞ্চারাস বিভিন্ন সিচুয়েশনে গেছেন। আর আরেকটা ডিফারেন্স আছে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এই গল্পগুলো কিন্তু ঠিক মানে কিশোর সাহিত্য বলা যাবে না। মানে যেরকম শঙ্কুর গল্পে সত্যজিৎ রায়ের শঙ্কু ছিল পুরোপুরি কিশোর পাঠ্য, আমরা ছোটবেলাতে পড়েছিলাম একদম। কিন্তু এখন যেহেতু সময়টা বদলেছে, আমি যে গল্পগুলো যে লিখেছি সেটা কিন্তু সেই সত্যজিৎ রায়ের সেই 70-এর দশক বা 90-এর দশক বা একদম আর্লি 2000 সেরকম নয়, বলতে গেলে এখনকার প্রেজেন্ট টাইমের মানে নিরিখেই লেখা। ফলে সেখানে কিছু কিছু প্রসঙ্গ এসেছে যেগুলোকে হয়তো ঠিক কিশোর প্রসঙ্গ বলা যাবে না, প্রাপ্তবয়স্ক প্রসঙ্গ বলা যেতে পারে। বর্তমান পৃথিবীতে মানে যেরকম ধরনের সমস্যা হয় সেই অনুযায়ী দেখতে গেলে কিছু কিছু প্রাপ্তবয়স্ক এসেছে, কিংবা মানুষের লোভের বা হিংসার যতটুকু গভীর অবধি সত্যজিৎ রায় গেছিলেন, সেখানে একটা জায়গায় গিয়ে তো কিশোর পাঠ্য বলে দাঁড়ি টানতেই হয়, কারণ সবকিছু তো অতটা করা যায় না। কিন্তু সামারভিলে হয়তো সেই জিনিসটা একটু বেশি দিকে গেছে, প্রাপ্তবয়স্ক ভেবে লিখেছি বলে যেহেতু, তো এটাকে ওই কারণে আমি কিশোর পাঠ্য বই মানে শঙ্কুর সঙ্গে একই এতে রাখা যাবে না। ওকে, রাকেশ কি কিছু জিজ্ঞেস করতে চাও? আমার দুটো কথা বলার আছে, যদি কিছু জিজ্ঞেস করতে চান। হ্যাঁ, আমার দুটো কথা বলার আছে আর একটা প্রশ্ন আছে। দুটো কথা হচ্ছে, আমার যেটা মনে হয়েছে যে সামারভিলের গল্পটা যেরকম ভাবে এগোচ্ছে, তাতে সামারভিল আমি যেটা পড়ে যেটা মনে হলো যে ও শঙ্কুর মতো অতটা বৈজ্ঞানিক প্রতিভাশালী না হলেও অ্যাডভেঞ্চারে কিন্তু অনেকটা বেশি দরকার ওনার। হ্যাঁ, এবং অভিযান গুলোতে ওনার বেশি ভালো লাগছে আর কি। তো আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে যে এইটা সামাজিক, আপনি যেটা এক্ষুনি বললেন সামাজিক ব্যাপারগুলো, ইন ফিউচার হয়তো উনি আরো অনেক সামাজিক প্রবলেম গুলোকে অ্যাড্রেস করতে পারবেন আমাদের দুনিয়াতে যেরকম চলছে আর কি। কারণ
শঙ্কু কিছুটা করেছিল, নাজিদের বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছিল এরকম টাইপের। আমার মনে হয় আরো কিছু সামাজিক প্রবলেম থাকে যেখানে সামারভিলের একটা বক্তব্য থাকতে পারে বা তার বিরুদ্ধে কিছু একটা করতে পারে, এটা একটা মনে হয়েছে। আর মানে আমার দুটো শঙ্কু মানে এই গল্পে দেখবেন মানে শঙ্কু যে একজন মহান বৈজ্ঞানিক বা একজন মানে মানে জিনিয়াস, সেই অ্যাডমায়ারের মানে সামারভিলের তার প্রতি সেই শ্রদ্ধাটা প্রত্যেকটা গল্পে আছে। এবং সে এইভাবেই দেখছে যে আমার এই মেধাবী বন্ধু মানে সে নিজে যে একজন সায়েন্টিস্টের চেয়েও বেশি যে অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ, সেই জিনিসটা প্রায় প্রত্যেকটা গল্পেই আছে। যে শঙ্কুর মতো যে ওই মেধাটা সেটাকেও অ্যাডমায়ার করে, সেই ব্যাপারটা আছে। সেই কারণেই এই দুটো ক্যারেক্টার শঙ্কু এবং সামারভিল, এদের দুজনের চরিত্রগত পার্থক্য এটাই যে শঙ্কু তার কাছে বন্ধু হয়ে বা তার গাইড হয়ে সবসময় আছে, কিন্তু সামারভিল দেখতে গেলে সেই তাকে মানে লিখেছি সেই ভেনেজুয়েলার শিকারী, সেই কথাটা মাথায় রেখেই অনেকটা, যে সে অ্যাডভেঞ্চারে যাচ্ছে, যে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়ছে, সেই জিনিসটা মাথায় রেখেই অনেকটা লেখা। এটা ঠিকই বলেছেন যে ওই কারণেই মানে সায়েন্টিস্টের চেয়েও অ্যাডভেঞ্চার প্রিয় ব্যাপারটা বেশি আছে, এটা একদম ঠিক। আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে গিয়ে এই একটা মানে মজা করে আমরা যেটা বলি যে অন্যের ডায়েরি পড়া উচিত নয়, কিন্তু আমরা ছোটবেলা থেকেই শঙ্কুর ডায়েরি পড়ে অভ্যস্ত। হ্যাঁ, তো এখানেও সেই একই রকম সমস্যা আছে। এবার আমার প্রবলেম হচ্ছে কি যে এই যে ডায়েরি লেখার মাধ্যমে যে গল্পটা বলা, এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি আছে? কারণ আমরা সবসময় দেখি যে একটা হয়ে গেছে, তার একদিন পর বা দুদিন পর উনি তার বিবরণীটা লিখছেন। এখানে পেসিং নিয়ে কোনো প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট কিছু আছে কি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানে সত্যি বলতে গিয়ে কি মানে আমি এখনো অবধি অন্য লোকের ডায়েরি খসড়া এগুলোই লিখে যাচ্ছি। মানে আমার অন্য গল্পটাও খাসনবিসের খসড়া, মানে সে কি লিখেছে আমি তার হয়ে লিখছি, আর ডায়েরি লিখছি, অন্য লোকের লেখাই লিখে যাচ্ছি আর কি। তো এতে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, বিশেষ করে ডায়েরির ব্যাপারটাতে কি হয়, যেটা আমি শঙ্কুর গল্প পড়ার সময় খুব মন দিয়ে সিন ডিভিশনগুলো দেখতাম। যে ধরুন একটা ঘটনা ঘটছে, যে একটা কোথাও একটা ভূমিকম্প হচ্ছে, কিংবা কোনো একটা কেউ একটা অ্যাটাক করেছে, এই ধরনের যে সিনগুলো যখন ঘটনা ঘটছে, সেই মুহূর্তে বসে তো কোনো মানুষ ডায়েরি লিখবে না, লেখা সম্ভব না। তো সেটা কি হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা সেটেল ডাউন করে যাচ্ছে। পুরো উনি উদ্ধার পাচ্ছেন বা উনি সেই বিপদ মুক্ত হলেন, তারপরে এবার উনি হয়তো প্লেনে করে ফিরছেন বা উনি কোথাও রেস্ট নিচ্ছেন, তখন বসে উনি ডায়েরিতে লিখছেন জিনিসগুলো। তো এই জিনিসটা আমি সবসময় শঙ্কু পড়তে গেলে খেয়াল করতাম, যে আমরা যখন পড়ছি আমাদের মধ্যে একটা প্রচন্ড অ্যাড্রিনালিন রাশ, যে এরপরে কি হবে, এরপরে কি হবে। তারপরেই যখন ডেটটা পাল্টে গেল ডায়েরির, ওখানে এরকম আসছে যে এই যে এখনো ভাবতে পারছি না আমি বিপদ থেকে মুক্ত হলাম, মানে পাঠক জেনে যাচ্ছে যে আমি বিপদ থেকে মুক্ত হয়ে গেছি। এবার কিভাবে মানে মানে আমি কিভাবে এই জিনিসটা ওভারকাম করলাম সেইটা লিখতে হবে। তো এবার এটা করতে গেলে কি হচ্ছে, আমাকে প্রথমে লজিক্যালি ভাবতে হচ্ছে যে আমি ধরুন আমি একটা অন্য দেশের অন্য একটা অচেনা শহরে ছিলাম, সেখানে আমি একটা অ্যাডভেঞ্চার করতে বা কোনো একজন শত্রুর মুখোমুখি হয়েছিলাম। সেখান থেকে যখন আমি পুরো মানে একেবারে রিকভার করে সবকিছু করে এসে সেটেল ডাউন করে লিখছি, ফলে অনেকখানি এগিয়ে যেতে হচ্ছে টাইমে। মানে আমি হয়তো 2 দিন 3 দিন এগিয়ে গেছি। এবার আমি একটা ঘটনা যখন ঘটে গেল, তার 3 দিন পরে আমি কিভাবে ফিল করব যে আমি একটা এত বড় একটা জিনিসের সম্মুখীন হয়ে এবার ফিরে এসেছি, আমি এবার বসে ডায়েরি লেখার পজিশনে এসেছি, সেই জায়গাটা আমাকে প্রথমে ভাবতে হচ্ছে যে আমি এই মুহূর্তে বসে কি ভাববো। আমি যদি একটা এমন কোনো অ্যাডভেঞ্চারে যাই যেখানে আমি আমার বন্ধুকে হারিয়েছি, তাহলে নিশ্চয়ই আমি যখন সেটেল ডাউন করার পরে খুব পজিটিভ একটা ভাবনা নিয়ে লেখা শুরু করতে পারবো না ডায়েরিটা। আবার এমন যদি কোনো অ্যাডভেঞ্চারে যাই যেখানে হয়তো আমি কাউকে বাঁচিয়েছি, কিংবা আমি নিজেই খুব মানে মৃত্যু আমাকে ছুঁয়ে বেরিয়ে গেছে, আমি কোনোভাবে বেঁচে ফিরে এসেছি, সেখানে আমার মধ্যে একটা গ্র্যাটিটিউড থাকবে যে আমি মানে একটা আমার ভগবানের প্রতি বা আমার একটা শক্তিমানের প্রতি আমার একটা গ্র্যাটিটিউড। তাহলে প্রথমে সেই মুডটাকে ধরতে হচ্ছে, সেইটাকে ধরে এবারে আমি যখন ওই 2 দিন আগেকার প্রসঙ্গে ফিরবো যেখানে আমি লাস্ট ডেটে লিখে গেছিলাম, এবার সেখানে কি করে যাব, আমার সেই মানে আমি এখন ফিরে এসে রিকল করছি, সেই জায়গাগুলোকে ধরতে হচ্ছে। মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। তার কারণ হচ্ছে এই একটা ব্যাপার। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আমার যেটা মনে হয়, ডিসঅ্যাডভান্টেজ আমি এটাকে বলবো না, এটাকে চ্যালেঞ্জ বলা যেতে পারে, ডিসঅ্যাডভান্টেজ তো নয়, চ্যালেঞ্জ বলা যেতে পারে। যে মানে এটা আমাকে ওভারকাম করাটাই আমার চ্যালেঞ্জ। সেটা হচ্ছে কোনো ঘটনাকে আমাকে ওয়ান ডাইমেনশনালি দেখতে হচ্ছে।
ধরুন আমি নিজে যা দেখছি আমি তাই লিখছি ডায়েরিতে, ব্যাক স্টোরিতে কোথায় কি হয়ে যাচ্ছে, ধরুন একটা ষড়যন্ত্র হচ্ছে, তাহলে বাকি দুটো লোকের মধ্যে আমার অনুপস্থিতিতে কি কনভারসেশন হয়েছিল, আমি যদি ডায়েরি না লিখতাম, আমি সরাসরি একজন সাহিত্যিক লিখছেন, একজন লেখক লিখছেন, ওই জিনিসটা, কিন্তু আমি তো ডায়েরিতে সেই কথা লিখতে পারছি না, আমি তো জানি না ওনাদের কি কথা হয়েছে আমার অনুপস্থিতিতে। তো সেটা একটা চ্যালেঞ্জ থাকছে, তো সেই জিনিসটাকে ভেবে লিখতে হচ্ছে। আর তার সঙ্গেও এই পুরোটার মধ্যে ওই টান ব্যাপারটা, মানে কোথাও যেন মানে শঙ্কুকে পড়তে গিয়ে আমরা যেরকম হতো যে সুতো যেন ছেড়ে না যায়, যা বা ঠিক আছে এবারে সেটেল ডাউন, আমি তো বুঝে গেছি যে শঙ্কু বেঁচে গেছেন, তাহলে আমি এবারে শান্তি পেয়ে গেছি, যে ঠিক আছে আমার আর গল্পটার প্রতি ইন্টারেস্ট, সেইটা যেন না ঝুলে যায়, যে আমি যেহেতু পরিণতি জানি যে শঙ্কু বা সামারভিল বেঁচে গেছেন, তাও ঘটনাটা যেন টান থাকে, মানে একটা চ্যালেঞ্জ তো বটেই আর কি। তো এই ডায়েরি আর খসড়া লেখা, তবে হ্যাঁ রাকেশ বাবু যেটা বললেন যে অন্যের ডায়েরি পড়া একদম উচিত নয়, কিন্তু ছোটবেলায় সেই অপরাধ আমরা মোটামুটি সবাই করে ফেলেছি। হ্যাঁ, ওই অপরাধটা মোটামুটি সত্যজিৎ রায় আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছেন, কোনো উপায় নেই। তো মানে একবার যখন ওই মানে বেড়া পেরিয়ে গেছি, তখন আর করার নেই। এবারে ওই ভেবেই আপাতত অন্যের ডায়েরি খসড়া লিখেই আমি এগিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, সায়ন দাস লিখেছেন যে জন সামারভিলের ডায়েরি কি তাহলে সাইফাই এলিমেন্ট থাকবে না, নাকি সাইফাই আর ফ্যান্টাসির মিক্স আছে? না, অবশ্যই সাইফাই এলিমেন্ট থাকবে। তার কারণ হচ্ছে আমি গল্পগুলোতে প্রফেসর শঙ্কুর যে ভূমিকা মানে উপস্থিত না থাকলেও যে কি বলবো যে অদৃশ্য উপস্থিতিতে যেভাবে ভূমিকাগুলো থাকছে, তার তৈরি কোনো আবিষ্কার ব্যবহৃত হচ্ছে বা এই ধরনের ব্যাপারে সাইফাই এলিমেন্ট থাকবে। এবং এটা হচ্ছে যে আবিষ্কারের কথা যদি বলি, এবং ঘটনার দিক দিয়ে দেখতে গেলেও একটা দুটো সাইফাই এর ঘটনা হয়তো, ফ্যান্টাসির ঘটনা হয়তো থাকবে। তো এটাকে আমি সাইফাই আর ফ্যান্টাসির মিক্স বলবো। তবে প্রত্যেকটা গল্পেই একটুখানি হলেও একটা মেসেজ আছে, মানে সামাজিক একটা মেসেজ আছে, যে মানে মানুষের যে জৈবিক সত্তাগুলো, লোভ, হিংসা বা সিম্প্যাথি অন্যের প্রতি, এই জিনিসগুলো নিয়ে একটা মেসেজ আছে, যেটা হয়তো শঙ্কুর গল্পে অতটা থাকতো না, এখানে একটুখানি আছে। আর সাইফাই আর ফ্যান্টাসি দুটোরই মিক্স আছে, সেটুকুনি বলা যেতে পারে। বাহ, খুব ভালো লাগলো। এটা একটা নতুন ধরনের কাজ। দেবলীনা, আশা করছি যে সবারই খুবই ভালো লাগবে। এরকম করে দেখা যায় না, সেটাই, এরকম করে দেখা যায় না। খুব সম্ভবত আইরিন অ্যাডলারকে নিয়ে আমার খুব সম্ভবত প্যাস্টিস হয়েছিল, আমি তো আর জানি না, রেজুবাবু ভালো বলতে পারবেন, যেরকম সাইড ক্যারেক্টার নিয়ে কোনো প্যাস্টিস। পার্শ্ব চরিত্র নিয়ে অ্যাকচুয়ালি অনেক পার্শ্ব চরিত্রই আছে যাদের কিন্তু মানে নিয়ে লেখা যায়, মানে ফ্যান ফিকশন, যাদেরকে ক্যারেক্টার হিসেবে এস্টাবলিশ করাই যায়। এখন সমস্যা হয়ে যায় যে পার্শ্ব চরিত্রকে যখন চরিত্রের জুতোয় মানে পা গলাচ্ছে, তখন একটু ওই ব্যালেন্সটা মাথায় রাখতে হয়, কারণ মানুষ তো অলরেডি, প্রফেসর শঙ্কু তো হিরো অলরেডি মানুষের চোখে। এবার সেখানে যেন আমার যেটা মনে হতো যে সামারভিল যেন শঙ্কুকে কখনো ছাপিয়ে চলে যাচ্ছে, এটা যেন না হয়, মানে সেটা আমি নিজেই মানতে পারবো না, নিজেই পাঠক হিসেবে, মানে শঙ্কুর পাঠক হিসেবে আমার পক্ষে খুব খারাপই হবে। তো ওই কারণে শঙ্কুর প্রতি শ্রদ্ধা এইভাবে ব্যাপারটাই আছে মানে গল্পগুলোতে। তো একটু অন্য রকমের চেষ্টা আর কি, পাঠকরা পড়ে কেমন বলবে না সেটাই হচ্ছে বিষয়, যে মানে ভালো লাগবে না খারাপ লাগবে কি হয় সেটাই হচ্ছে বিষয়। এখন মানে পরীক্ষার রেজাল্ট বেরানোর মতো ব্যাপার। না না, নিশ্চয়ই পাঠকদের নিশ্চয়ই ভালো লাগবে, আমরা জানতেও পারবো। বইমেলায় নিশ্চয়ই পাঠকদের ভিড় আমরা দেখতে পাবো তোমার বই নিয়ে। অনেক ধন্যবাদ। আমরা এবার একটু রিজু বাবুর কাছে যাই। রিজু বাবু তো গাড়িতে করে এলেন, থ্যাংক ইউ। আপনি, আমরা দেখলাম যে তাও আপনি লাইভ হয়েছিলেন, অনেক ধন্যবাদ। গাড়িতে লাইভ হয়েছিলাম, কিন্তু এসে পৌঁছতে মোটামুটি একটা কি বলবো, মানে যা তা রকম টায়ার্ড ছিলাম, তাই এই সুযোগে এক কাপ চা খেয়ে নিলাম, বাড়িতে এসে পৌঁছেছি। এবার বাকিটুকু অন্তত কিছুটা মানে জীবিত অবস্থায় বলা যেতে পারে, তাহলে আওয়াজগুলো খুবই লো ভোল্টেজ হয়ে বেরোতো আর কি। আচ্ছা, রিজু বাবুর এইবারে আমাদের বইমেলার বই হলো এবং গুঞ্জন। তো রাকেশ, একটু এবং গুঞ্জনের কভারটা আমরা একটু দেখবো নাকি? কারণ এবং গুঞ্জন নাম থেকে ঠিক বইটা কিসের বই সেটা বোধহয় বোঝাটা একটু ডিফিকাল্ট, তবে কভারটা দেখলে হয়তো সেটা নিয়ে খুব একটা চিন্তা থাকবে না। অফকোর্স উপরে বড় বড় করে লেখাও আছে লাভক্রাফটিয়ান গল্প সংকলন।
এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে রিজুবাবু লাভক্রাফট নিয়ে কি বেশ ভালোই চর্চা হচ্ছে তাহলে কলকাতায়, নাকি বাংলা সাহিত্যে? কি মনে হয়? কলকাতায় আসলে ব্যাপারটা হচ্ছে যে গত কয়েক বছর ধরেই ডার্ক ফিকশনের চলনটা খুব বেড়েছে। কিন্তু এবার প্রশ্ন দাঁড়ায়, ডার্ক ফিকশন বলতে আমাদের এখানে বাজারে কি কি চলে? রাইট। খুব চলে ভয়ের গল্প বলতে সাইকোলজিক্যাল হরর চলে, বিভিন্ন ধরনের অকাল্ট ফিকশন প্রচুর পরিমাণে চলে। ঠিক। কিন্তু তার মানে এদের সবার থেকে একটু আলাদা, কারণ লাভক্রাফটকে আমরা এর কোনো খুপড়িতে কোনো পিজন হলেই তো ফিট করাতে পারি না। তো একদম। এই তাদের সবার লেখার থেকে আলাদা ডার্ক ফিকশন হিসেবে লাভক্রাফটিয়ান লেখার প্রতি সেই জন্য মানুষের আগ্রহ বেড়েছে। প্রশ্ন হচ্ছে যে মূল লাভক্রাফটের লেখা কতজন পড়েছেন? অনেকে পড়েছেন, অনেকে নাম শুনেছেন, কিন্তু লাভক্রাফটের লেখার যে কসমিক হরর, অর্থাৎ মানে যে বিশাল শক্তিদের সামনে আমাদের উপস্থিতি নিতান্তই তুচ্ছাতি তুচ্ছ, এবং যারা অ্যাকচুয়ালি আমাদের ভালো মন্দ নিয়ে মাথা ঘামায়ই না, অথচ তাদের সেই বিপুল শক্তিময় উপস্থিতির প্রতি আমাদের যে অদ্ভুত মোহ, এটার সঙ্গে আমাদের আজকের সামাজিক রাষ্ট্রিক কাঠামোর অদ্ভুত সাদৃশ্য আছে। আমরা যে তা কাগজে কলমে হয়তো ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ কিনা দেবদ্বিজ এবং তার প্রতিভক্তিমান বা ভক্তি সম্পন্ন বা ভক্তদের একটা জগৎ বলে ভাবা যেতে পারে, কিন্তু তারা কি সত্যি আমাদের কথা ভাবে? ঠিক এই অ্যাঙ্গেল থেকে লাভক্রাফটিয়ান লেখা খুব বেশি রকম প্রাসঙ্গিক হয়ে ওঠে। এখানে ভয়ের উৎস কোনো ভূত বা অভিশাপ বা প্রাচীন আর্টিফ্যাক্ট এই ধরনের জিনিস নয়। এখানে ভয়ের উৎস হচ্ছে আমাদের মানে সেই বিপুল শক্তির চোখে আমাদের নিতান্ত তুচ্ছ অস্তিত্ব। এবার এই গল্পকে দুভাবে দেখা যেতে পারে বা দেখানো যেতে পারে। এক, এটাকে লাভক্রাফট যেরকম একটা নিহিলিস্টিক উপায়ে পরিবেশন করেছিলেন তার গল্পগুলোতে, সেরকম ভাবে দেখানো যেতেই পারে, যেখানে অন্ধকারের মধ্যে তলিয়ে যাওয়াটাই আমাদের ভবিতব্য। অথবা লাভক্রাফট যেন বলেছেন যে আমরা অজ্ঞ হয়ে যতদিন আছি ততদিনই ভালো। সেই রেড পিল ব্লু পিলের কনসেপ্টের একটা বহু পূর্বজ প্রতিধ্বনি বলা যেতে পারে। কিন্তু আজ আমাদের মানে যখন আমি বাংলার বা বাঙালি পাঠকের জন্য লেখার কথা ভেবেছি বা চেষ্টা করেছি, সেখানে আমার উদ্দেশ্য থেকেছে বরং একটু অন্যভাবে দেখানো। আমরা শুধুমাত্র আমাদেরকে যেটা হাতে তুলে দেওয়া হয় বা আমাদের উপরে যেটা চাপিয়ে দেওয়া হয়, আমরা সেটা মানব না, আমরা সেটা কিছুতেই মানব না। আমরা প্রশ্ন করব, সে প্রশ্নের আমরা উত্তর চাইব, আর উত্তর যদি আমাদের মনোমতো না হয় তাহলে আমরা প্রতিবাদ জানাবো। তার জন্য আমাদেরকে যে কেউ যা খুশি ভাবতে পারে। এই যে বেসিক ভাবনাটা, মুখ বুজে জাস্ট একটা চাপিয়ে দেওয়া ব্যবস্থা বা ভবিতব্য বলে ধরে রাখা একটা বিষয়, তাকে মেনে না নেওয়া, সেই জায়গাটা থেকেই, সেই ভাবনাটা থেকেই আমার এই ৩টি লাভক্রাফটিয়ান লেখা। লাভক্রাফটিয়ান কারণ এখানে মিথোসের ভাবনা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে, আকলোর ব্যবহার আছে। যারা লাভক্রাফটকে নিয়ে কাজ করেছেন, লাভক্রাফটের লেখাপত্র নিয়ে যারা মিথোসকে আরো এক্সপ্যান্ড করেছেন, সেই অগাস্ট ডেরলেথ থেকে শুরু করে অ্যালান মুর থেকে শুরু করে সিজে হেন্ডারসন, ব্রায়ান লামলি, সবার লেখার একটা কোথাও না কোথাও অনুরণন হয়তো এতে আছে। কিন্তু মুখ্য বিষয়টা হচ্ছে আজ আমি আপনি একজন সাধারণ বাঙালি হিসেবে আমরা আমাদের উপরে আরোপিত কোনো একটা কাঠামো, আরোপিত কোনো একটা ব্যবস্থা, আমরা সেটাকে মুখ বুজে মেনে নেব না, মেনে নিতে পারি না। সেই ভাবনাটার জায়গা থেকে এবং কসমিক হরর নিয়ে আমার চিন্তা ভাবনার জায়গাটা থেকে এটা লেখা। না, আমি বুঝতে পারছি যে বাকি আরো ৫টা যে ডার্ক ফিকশন বলতে আমরা যা বুঝি সেগুলোর তুলনায় প্রবাবলি আপনার বইটি অনেকটাই আলাদা। আচ্ছা, এই কসমিক হরর ছাড়া আমরা লাভক্রাফটকে ডার্ক ফিকশন থেকে আর
আর কিভাবে আলাদা করতে পারি? মানে আমি এটা পাঠকদের জন্যই আমি জানতে চাইছি যে তাদের যদি প্রশ্ন আসে যে মানে আর ৫ টা ডার্ক ফিকশন এর সঙ্গে কি এই সেই কসমিক হররটাই লাভক্রাফটিয়ান জিনিসটাকে তৈরি করে দেয় সেই মিথসটাকে? না, না ঠিক তা নয়। লাভক্রাফটের লেখা সত্যি কথা বলতে কি এর পেছনে আব্রাহামিক রিলিজিয়নের অনেকগুলো কনসেপ্ট আছে। মানে হুম, আব্রাহামিক ভাবনায় ইভিলকে যেভাবে দেখা হয় সেটার সঙ্গে আমরা যেভাবে দেখি মানে আমাদের পাপ পুণ্যের ধারণাটার সঙ্গে ইভিলকে ঠিক মেলানো যায় না। লাভক্রাফটিয়ান ভাবনা একটা ভীষণভাবে আব্রাহামিক কনসেপ্ট। কিন্তু সেই কনসেপ্টের মধ্যে কিছু, কিছু জিনিস আছে। যেরকম হচ্ছে ওল্ড সিনস কাস্ট লং শ্যাডোস যে হুম, অর্থাৎ অনেক আগে হওয়া কোনো একটা অন্যায় বা অবিচার বা সেটার একটা লম্বা ছায়া আজকের যুগ পর্যন্ত এসে পৌঁছতে পারে। অনেক আগের মানে কোনো একটা অতীতের জিনিস। হুম, তার সঙ্গে, সঙ্গে আরো কিছু, কিছু ব্যাপার আছে। উম জন্ম, বংশ পরিচয় সেগুলোর মাধ্যমে মানে ধারণাটা হচ্ছে এই যে কেউ, কেউ হয়তো একটু বেশি সংবেদনশীল হয়। কেউ, কেউ হয়তো একটু বেশি করে বুঝতে পারে। সেই বোঝার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। কিন্তু কেউ, কেউ হয়তো একটু বেশি সংবেদনশীল হয়। সেই ভাবনাটা তারপরে আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে এসে অভিঘাত তৈরি করে, এটা এখানে দেখানো হয়েছে। আর হুম, তাছাড়া আ মানে সত্যি কথা বলতে কি সেই ভাবনাগুলোকে ডাইরেক্টলি আজকের আধুনিক আ আ লেখালেখিতে শামিল করাটাও এক ধরনের প্রায় কঠিন ব্যাপার। মানে কঠিন। শুধু যে ঠিক। অনুচিত আমি বলব না, কঠিন ব্যাপার। কিন্তু জিনিসটা হচ্ছে হুম, লাভক্রাফটের যে হরর, সেই হররের ৩ টি উৎস আছে। এক অতি বৃহৎ কোনো মহাজাগতিক শক্তি যারা আমাদের আশেপাশে নেই, কিন্তু যাদের আমাদের আশেপাশে বা আমাদের কাছে আমাদের মধ্যে এসে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং হুম, এই যে অতি বৃহৎ শক্তি এদের কাছে আমরা একেবারেই তুচ্ছ জাস্ট কাঁচামাল ফডার এই হিসেবে ব্যবহার হওয়ার উপযুক্ত তা হুম, সত্ত্বেও বহু মানুষ এদের উপাসনা করে। দ্বিতীয় ভয়ের উৎস কিছু কিছু মানুষ তাদের মধ্যে একটা প্রবল আদিম প্রবণতা থাকে তাদের ভেতরে কোনো একটা জায়গায় যাওয়ার বা কোনো একটা বিশেষ টানে সাড়া দেওয়ার। এটা শুধুমাত্র আবেগ নয় বা শুধুমাত্র আ আ কি বলবো শেকড়ের টান নয়। এটার সঙ্গে লাভক্রাফট জুড়ে দিতেন হচ্ছে বংশ, আ হেরেডিটি, হুম, সবথেকে বড় কথা হাইব্রিডাইজেশন এর যে ভাবনাটা সেই জিনিসগুলোতে। আর ৩ নম্বর কনসেপ্টটা হলো আ মানে আমি যদি জাতির দেশ ইত্যাদি সবকিছু ছড়িয়েও বলি, লাভক্রাফটের বিভিন্ন লেখায় দেখা যায় যে বেশ কিছু মানুষ সেই কাহিনীতে আছে যারা বাকিদের চোখে প্রায় অদৃশ্য। বাকিরা তাদেরকে দেখতেই পাচ্ছে না। এবার এই দেখাটা হুম, লাভক্রাফট হয়তো দেখালেন ফিজিক্যালি। কিন্তু হুম, আসলে আমাদের আজকের পরিপ্রেক্ষিতে এটাকে খুব সুন্দরভাবে বলা যেতে পারে যে এমন কারোর সঙ্গে কোনো একটা অন্যায় হচ্ছে এদিকে, আর বাকিরা সবাই ৩ বাদরের মতন করে সেদিকে দেখছে না, ঠিক, ঠিক। সেদিকে শুনছে না, আর সেই নিয়ে কিছু বলছে না। হুম, এই যে জায়গাগুলোকে লাভক্রাফট তার লেখায় বিভিন্নভাবে বলে গেছেন, আমার মনে হচ্ছে এগুলো ভীষণ প্রাসঙ্গিক। এগুলোর হুম, সঙ্গে ভূত, অকাল্ট, কাল্ট, গোষ্ঠীর পিণ্ডির কোনো সম্পর্ক নেই। এগুলো আমাদের ভয়, আমাদের ভেতরকার ঠিক, ভয়। ঠিক। সেই ভাবনাটাকে আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমার এই লেখাগুলোতে তুলে দেখানোর। হুম। বাহ! আমরা মানে অবশ্যই জানতে চাইবো না যে গল্পগুলোর সম্পর্কে কারণ সেটা স্পয়লার হয়ে যাবে। আশা করছি আমাদের পাঠকরা গল্পগুলো পড়ে আ তারা নিজেরাই বিচার করবেন যে কতটা ডার্ক এবং লাভক্রাফটিয়ান গল্পগুলি আমরা পেয়েছি। আ রাকেশ তুমি কি কিছু জিজ্ঞেস করতে চাও ঋজু বাবুকে? আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে কি আমি এই বই সম্বন্ধে কিছু বলছি না, কিন্তু মানে বইটা পড়তে পড়তে আমার মাথায় প্রশ্ন দুটো এসছে। একটা হচ্ছে লাভক্রাফট যেই সময় বা লাভক্রাফটের জগৎটা যেটা আছে সেখানে সেখানে এই ভয়গুলো খুব ভালো খেলে, কিন্তু আমি যখন এটাকে বাংলায় নিয়ে আসবো, এখানে কলকাতায় গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ, সেখানে লোক যদি ভয় পায় সে নিজে আত্মহত্যা করতে পারবে না, তার কাছে কোনো অস্ত্র নেই, গানও নেই কারোর কাছে। হ্যাঁ, তো এইভাবে আমি তাহলে আমি যখন লাভক্রাফটকে বাংলায় আনছি বা আমাদের মানে বঙ্গীয়করণ করছি লাভক্রাফটকে, এখানে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করছেন বা সেটা কিভাবে ওভারকাম করছেন, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে
ইন ফিউচার লাভক্রাফটিয়ান হররকে কি সোশিও পলিটিক্যাল কোনো ইস্যুর পেছনে ব্যবহার করা যাবে, বা এরকম কোনো কি বলে ওটা রূপক ব্যবহার করে সেটা কি করা সম্ভব? এই দুটো প্রশ্ন আমার হলো। সরি রাকেশ, আমি শেষ প্রশ্নটা শুনতে পাইনি, আরেকবার প্লিজ। ডিসকানেক্টেড হয়ে গেছে। মানে এই যে আপনি যেটা প্রসঙ্গটা তুললেন সেটাকেই আমি একটু এক্সটেন্ড করছি। ইন ফিউচার এই লাভক্রাফটিয়ান হররকে বেস করে গল্পগুলো কি কোনো আমাদের ভারতের, আমি ভারতই ধরছি, দেশের কোনো সোশিও পলিটিক্যাল ইস্যু বা এরকম কোনো চাপিয়ে দেওয়া নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে উঠতে পারে? এটা আমার সেকেন্ড প্রশ্ন। আর প্রথম প্রশ্নটা হচ্ছে ওই বাংলায় আনতে গেলে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনি? ঠিক। প্রথম প্রশ্নের ক্ষেত্রে আসল চ্যালেঞ্জ প্রযুক্তি বা চারপাশে গাড়ি ঘোড়া ইত্যাদির উপস্থিতি নয়। আমাদের বঙ্গীয় পটভূমিতে লাভক্রাফটের কাহিনীকে আত্মীকরণের প্রথম চ্যালেঞ্জ এটাই যে আব্রাহামিক কনসেপ্টটা যার বসে এই লাভক্রাফটীয় ভাবনাগুলো এসেছে, এবং যে আব্রাহামিক ধর্মের অনুসরণকারীদের পাঠক হিসেবে নিয়ে এই জিনিসগুলো লেখা, আমরা তার মধ্যে পড়ি না অধিকাংশ ক্ষেত্রে সর্বতভাবে, কারণ সেইভাবে আমরা না ঠিক নিজেদেরকে দেখতে অভ্যস্ত নই। কিন্তু আমাদের মধ্যেও আমরা ওরা বেশি রকম করে আছে। শঙ্খ ঘোষ যেরকম বলেছিলেন যে পুলিশ ততক্ষণ কোনো দোষ করে না যতক্ষণ সে আমার পুলিশ। তো সেই ভাবনাটা তো আমাদের মধ্যেও আছে। ও আমার মতন বা আমার দলের বা আমার ভাবনার, আমার ধর্মের, আমার পরিচয়ের, আমার ভাষার, কাজে ওর কোনো দোষ নেই, অন্যজনের দোষ আছে। এই বিভাজনটা তো রয়েই গেছে। আমি লাভক্রাফট বঙ্গীকরণ করার সময় তাই সেই বিভাজন রেখার জায়গাটাকে কাজে লাগিয়েছি। যেরকম আমি বললাম যে অনেক মানুষ সম্পূর্ণ অদৃশ্য থেকে যায় আমাদের চোখে, তারা আছে কিন্তু তারা নেই, অ্যাজ ইফ। আমি চেষ্টা করেছি এটা দেখাতে যে তাদের মধ্য দিয়ে কিভাবে তাদেরকে নিজের অনুকূলে টেনে নিয়ে কিভাবে লাভক্রাফটিয়ান একটা এন্টিটি আমাদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে পারে। এটা বলা যেতে পারে একটা একটা গভীর ক্ষোভের এবং দুঃখের জায়গা থেকেই লেখা, যেহেতু আমাদের এই অপর বা আদার্স যারা আছে তাদেরকে আমাদের উপেক্ষা করে যাওয়াটাই চিরকাল আমরা সহনীতি হিসেবে। দ্বিতীয় লাভক্রাফটিয়ান চ্যালেঞ্জ এই আলো, শব্দ, গাড়ি, বন্দুক না থাকা, এগুলো কোনো ফ্যাক্টরি না। আজকের দিনেও যে কেউ, মানে এসব কথা সোশ্যাল মিডিয়ায় কখনো বলা উচিত নয়, কিন্তু মানসিক অবসাদগ্রস্ত যে কোনো মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন, যেহেতু আমি নিজে সুইসাইডাল ডিপ্রেশন কাটিয়ে আসা পেশেন্ট, তাই আমি এটা খুব ভালো করে বলতে পারি যে আজও আমাদের মধ্যে অবসাদগ্রস্ত এবং জীবনের প্রতি বীতশ্রদ্ধ মানুষের কোনো অভাব নেই। এবং তাদের সেই অন্ধকার জায়গাটাকে, যে অন্ধকার একটা কিউবের মধ্যে তারা নিজেদেরকে আবদ্ধ রাখেন, আপনি বাইরে থেকে বুঝতেও পারবেন না, সেই জায়গাটাকে যদি ঠিক মতন অনুরণন কেউ করতে পারে, ইটস জাস্ট এ ভেরি থিন থ্রেড, ছিঁড়ে যেতেই পারে। তৃতীয় ফ্যাক্টর, লাভক্রাফটিয়ান লেখায় প্রযুক্তি কোনো ব্যাপারই নয়, কারণ লাভক্রাফটিয়ান লেখার একটা ভয়ঙ্কর গভীর সাইকোসেক্সুয়াল বেসিস আছে। আমি আমার লেখায় সেই সাইকোসেক্সুয়াল জায়গাটাকে ধরার চেষ্টা করেছি। মানুষের আমাদের ভেতরে, আমাদের চেতনে বলুন বা অবচেতনে বলুন, আমাদের কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ থেকে যায়। অনেক সময় সেই আকর্ষণগুলো আমরা প্রকাশ করতে পারি না, ট্যাবুর কারণে হতে পারে, অন্য লোকে কি ভাববে বলে হতে পারে, বা বড়রা এসব ভাবে না বা এরকম ভাবে ভাবে না, ইত্যাদি ইত্যাদি কারণ। অর্থাৎ কিনা আগে থেকে সমাজের ডিফাইন করে দেওয়া একটা সিস্টেম অফ প্যারামিটার্স এর মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ রাখার চেষ্টা করি। তার মানে এই নয় যে তার বাইরে কিছু নেই, অনেক কিছু আছে। এবং সেই প্রত্যেকটা জায়গা, সেই প্রত্যেকটা নিষিদ্ধ জিনিস, সেই প্রত্যেকটা এড়িয়ে যাওয়া জিনিস, চাপিয়ে রাখা জিনিস লাভক্রাফটিয়ান হররের উৎস হতে পারে। তাই ওটা অসুবিধা নয়। আমার কাছে একমাত্র চ্যালেঞ্জ ছিল হচ্ছে ওই আব্রাহামিক কনসেপ্টের যে লিমিটেশনসটা, তো সেটাকে আমি এই আমরা ওরার মতন করে একটা দেখানোর চেষ্টা করেছি, যেখানে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রের বা সমাজের বা আপনার প্রতিবেশীর বেঁধে দেওয়া রেখার মধ্যে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন। তার বাইরে কিছু করা মানে আপনি অপর, এবং তখনই তার মাধ্যমেই একটা অন্যরকম কিছুর প্রকট হওয়ার জায়গা খুলে যায় বা থেকে যায়।
এটা ছিল প্রথম। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি বলি, লাভক্রাফটিয়ান ভাবনাকে রাষ্ট্রনৈতিক পরিবর্তন বা প্রতিবাদের জায়গা হিসেবে দেখানোর অবশ্যই সুযোগ আছে। ব্যালাড অফ ব্ল্যাক টম যদি পড়েন বা স্বগত সিং ব্লুম, এলিজাবেথ বিয়ার যদি সেটা পড়েন, তাহলে পরিষ্কারভাবেই দেখতে পারবেন এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখানো হয়েছে নিষ্পেষিত নিপীড়িত শ্রেণী ইকুয়ালাইজার হিসেবে অথবা চালু ব্যবস্থাকে বদলানোর জন্যে তারা লাভক্রাফটিয়ান এন্টিটি বা লাভক্রাফটিয়ান ডার্ক ফোর্সকে সাহায্য করেছে। এটাও একটা খুব ডিভিসিভ কনসেপ্ট, মানে যার মাধ্যমে বেসিক্যালি এক ধরনের ফিফথ কলামের আইডিয়া ঢুকিয়ে দেওয়া হয় বা একটা সম্ভাবনার কথা বলা হয়, কিন্তু এই সম্ভাবনা তো সবসময়ই আছে। ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যে কোনো সমাজ ব্যবস্থায় বা কোথাও কেউ যদি মানে পিছিয়ে থাকে, তাহলে সেই জায়গায় মানে তাকে সপক্ষে এনে বা তাকে কোনোভাবে বশীভূত করে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে তাকে ব্যবহার করা, এই প্রবণতা তো চিরকাল দেখা গেছে। তাই এই জিনিস আমাদের দেশে হতেই পারে এবং আমি একেবারেই সেটাকে অস্বাভাবিক কিছু বলবো না। তবে লাভক্রাফটিয়ান মিথোস বলে আমরা আদতে যেটা বলি সেটা তো শেষ পর্যন্ত একটা কাল্পনিক ভাবনাই, তাই সেটার সরাসরি প্রত্যক্ষ প্রয়োগ হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু এই যে দ্য আদার্স, যাদেরকে সরিয়ে রাখা হয়, চেপে রাখা হয়, খারাপ বলে দাগিয়ে দেওয়া হয়, তাদের কাজে লাগিয়ে একটা অন্য শক্তির উত্থান বা আগ্রাসনের সম্ভাবনাটা সবসময় থেকে যায়। তা আমি আমার মতন করে লাভক্রাফটিয়ান মিথোস নিয়ে কাজ করতে গিয়ে আমি এই জিনিসগুলোকে ভেবেছি। সত্যি মানে আমার মনে হয় না যে ডার্ক ফ্যান্টাসি নিয়ে কথা বলতে গিয়ে এত ডিটেল এবং এত মানে গম্ভীর একটা আলোচনা হবে আমি নিজেও এক্সপেক্ট করিনি। রিজুবাবু অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আমরা আরো গল্প করতে পারলে, আরো আড্ডা মারতে পারলে আমাদের সবারই ভালো লাগতো, কিন্তু অলরেডি আমাদের সময় পেরিয়ে গেছে। আমি জাস্ট আমাদের পাঠকদের কাছ থেকে জানতে চাইবো যারা শুনছেন যে কোনো স্পেসিফিক প্রশ্ন করতে চান কিনা এই যে বইগুলি নিয়ে কথা হলো এগুলো নিয়ে। আজকে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে চারটি খুব অন্যরকম বই, একটি গোয়েন্দা সংকলন, একটি সোর্স অ্যান্ড সসারিজ ফ্যান্টাসি সংকলন, একটি আমাদের একটু অল্প পরিচিত চরিত্রকে আবার তুলে নিয়ে এসে সায়েন্স ফিকশন, এবং একটি লাভক্রাফটিয়ান মৌলিক গল্প সংকলন। চারটি একদম চার রকম চারটি গল্প নিয়ে বই নিয়ে আমরা আলোচনা শুনলাম। ভীষণ সুন্দর আলোচনা হলো। যদি পাঠকরা কেউ কিছু প্রশ্ন করতে চান করতে পারেন। আমি চারজনের কাছেও আমি ওপেন করে দিচ্ছি, যদি আপনারা চারজনও যদি যে আলোচনাটা হলো এটা নিয়ে কিছু আপনাদের মানে কোনো বক্তব্য থাকে, আমার মানে জাস্ট রিজুবাবুর দিকেই স্পেশাল যে রিজুবাবু পুরো সময়টা থাকতে পারলে প্রবাবলি আরো অনেক কিছু আমরা রিজুবাবুর কাছ থেকে ইন্টারেস্টিং কথাবার্তা শুনতে পারতাম। মানে যেহেতু রিজুবাবু যাদের বইয়ের মধ্যে বেরোচ্ছে, এর মধ্যে আমি একদম কাড়াকাড়ি করে নিয়ে এসেই ঘরে নিয়ে পড়ে ফেলবো হচ্ছে জন সমারভিলের ডায়েরি। স্বর্ণযুগের গোয়েন্দা গল্পগুলোর আমার প্রায় সবকটাই আদিতে মানে ইংরেজি আকারে পড়া, কাজে খুব প্রবল আগ্রহ থাকবে এটা দেখতে যে অনুবাদক নিঃসন্দেহে নিশ্চিত যে তিনি এদের প্রতি সুবিচার করেছেন, কিন্তু কতটা সুবিচার করেছেন এটা জানার একটা কৌতূহল তো থেকেই যায়। শায়ক বাবুর অনুবাদের একটা অসাধারণ ফিল আছে এবং কোরআনের যে কাব্যধর্মী ভাষা, মানে হাওয়ার্ডের যে কাব্যধর্মী ভাষা, তার প্রতি তার মতন করে সুবিচার করতে আমি আর খুব বেশি মানুষকে দেখিনি। রনিনের কথা আলাদা, কারণ অ্যাপ্রোচ এবং পয়েন্ট পার্সপেক্টিভটা সম্পূর্ণ আলাদা হয়। আর মানে মোটামুটি এইগুলোই আর কি, আমি মুখ্যত খুব বেশি রকম করে এগুলো পড়ার জন্য মুখিয়ে থাকবো। রিজুদার আমার মানে বইটা পড়ার পরে একটা মানে কেমন লাগলো সেই জিনিসটা জানার জন্য আমিও খুব মুখিয়ে থাকবো। রিজুদার কাছ থেকে রিভিউ পাওয়া মানে আলাদাই প্রাপ্তি। একদম অবশ্যই। এটা আমি একটু বলেই ফেলি যে কোনানটা প্রথমটা বেরোনোর পর উনি উৎসাহ দিয়েছিলেন বলেই আমি খানিকটা দ্বিতীয়টার দিকে আরেকটু এগোতে পেরেছি আর কি। রনিন এবং উনি দুজনে আমাকে খুব উৎসাহিত করেছিলেন, মানে আলাদা করে কথা বলেছিলেন, আমার ভীষণ ভালো লেগেছিল আর কি, সাহসটা অনেক বেড়ে গিয়েছিল। অনেক ধন্যবাদ রিজুদা।
আচ্ছা, এই দু একটা সুযোগে কথা আমি হ্যাঁ বলুন আচ্ছা, বলুন অমিতাভ দু একটা কথা বলুন। বলবো। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। একটা হচ্ছে প্রথমত সায়ক বাবুর সম্পর্কে একটু বলি। ওর যে কথাগুলো, এই ভাষা কি হবে, শব্দ চয়ন, এই আলোচনাটা আমার খুব ভালো লেগেছে। কারণ খুব সম্প্রতি আমি বড়দের একটা রূপকথা লিখতে গিয়ে সেখানে হিন্দু কিছু দেবদেবী নাম পাল্টে তাদের নিয়ে তাদের চরিত্র রেখে গল্পটা তৈরি করেছি, এবং আমার মনে হয়েছে তৎসম শব্দের দিকে একটু গেলে বেশি ভালো হয়, এবং তা গিয়েছিলাম। এবং আমার মিসেস কিছুক্ষণ আগে পড়তে পড়তে আমাকে বললেন যে এত শক্ত শক্ত শব্দ কেন দিয়েছো। তা এখন আমার মনে হয়েছিল যে তৎসম শব্দের দিকে একটু যাওয়ার দরকার ছিল, কিন্তু এই মানে গল্প বা বিষয়ের ভাব অনুযায়ী কিছু শব্দ ব্যবহার করা, সেই কলেজ লাইফে লেডি অফ শ্যালট কবিতাটা যখন পড়েছিলাম তখন এই একটা বার্জ যাচ্ছে বা একটা শ্যালট একটা ছোট নৌকো যাচ্ছে, তার জন্য বর্ণনায় যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, ঋজুবাবু এ বিষয়ে এনলাইটেন করতে পারবেন, যে শব্দগুলো সেখানে খুব সুচিন্তিতভাবে চয়ন করা হচ্ছে যে কার সঙ্গে কোন শব্দগুলো খাপ খায়। ইদানিংকার বাংলা সাহিত্যে সত্যি কথা বলতে কি আমি যা পড়ি অন্তত তার মধ্যে এই ভাবনা চিন্তাটা খুব মানে প্রয়োগ আমি দেখি না। এটা আমার ভালো লেগেছে খুব এই আলোচনাটা। আর কেন কলেজ লাইফে আমি বন্ধুদের একটা বাজিয়ে রেখে বলতাম যে একটা পাতা যদি দিয়ে দেওয়া হয় কোনো বিখ্যাত লেখকের লেখা, আমি পড়ে বলে দিতে পারবো কার লেখা, কারণ আমি শব্দ চয়নের সঙ্গে স্টাইলের সঙ্গে আমি পরিচিত। সেটা তারাশঙ্কর, বনফুল কি অন্য কেউ, আমি বলে দিতে পারবো, কিন্তু এখন দুর্ভাগ্যবশত বলতে পারি না। আচ্ছা, আর ঋজুবাবুর কাছে ওর বইটা তো আমি পড়বই, কারণ আপনাদের মধ্যে ঘটনাচক্রে প্রায় মানে ওর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তা সেটা আমি মনে রেখেছি। অত্যন্ত মানে মেশার মতো মানুষ মনে হয়েছে আমার কাছে, গিয়ে কিছুক্ষণ বসে কথা বললে এনলাইটেন্ড হওয়া যাবে। তা আমার যেটা ইচ্ছে হলো ওর আলোচনাটা শুনতে শুনতে, সেটা হচ্ছে লাভক্রাফটের একটা গল্পের অনুবাদ আমারও করার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল। সৌভাগ্য বা দুর্ভাগ্য বলছি এই কারণে, লাভক্রাফটের অনুবাদ করা আমার খুব কঠিন মনে হয়েছে, তা খুব কঠিন মনে হয়েছে। আচ্ছা, সেটা করতে গিয়ে আমি একটা জিনিস আমার একটা পয়েন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে এক্সাজারেশন। উনি একটা এক্সাজারেশন করতেন, আমাকে উৎকণ্ঠায় রেখে উনি আমার তারপর কি হলো ব্যাপারটা আমাকে পৌঁছতেই দিচ্ছেন না, কারণ উনি সেই মানে আমাকে যে হররটা সেটা এক্সাজারেশন করছেন, বাড়িয়ে যাচ্ছেন, ক্রমশ বাড়িয়ে যাচ্ছেন। 70-এর দশকে যখন অদৃশ বর্ধনের লেখা পড়তে শুরু করেছিলাম ওই কলেজ লাইফের শেষ দিক থেকে এসে, তখন ওখানে তো এরকমই একটা অনুভূতি আসতো, তখন আমি লাভক্রাফটের নাম শুনিনি। তা পরবর্তী ক্ষেত্রে যখন লাভক্রাফটের লেখা পড়তে গেলাম তখন দেখলাম আচ্ছা অদৃশ বর্ধনের অনুপ্রেরণাটা কোন জায়গা থেকে এসছে। তা আমার কৌতূহল রইল যেটা ঋজুবাবুর লেখার মধ্যে উনি এই এক্সাজারেশনটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন কেন ওর লেখা, তো আমি সেটা দেখতে চাই। ঋজুবাবু কি কিছু বলবেন? না, কিছু না, উনি পড়ে দেখুন, আমি তার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, খুব ভালো আলোচনা হলো, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সায়ন দাস লিখেছেন যে ঋজুবাবুকে রিকোয়েস্ট রিসেন্ট বইগুলোর রিভিউ দিতে হবে। আমি একটা একটা করে দেওয়া ইতিমধ্যে যে কটা হাতে এসেছে রিভিউ ইতিমধ্যে দিতে শুরু করেছি। আজকালের মধ্যে আরো কয়েকটা এসে যাবে আশা করছি। ঠিক 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 আছে, থ্যাংক ইউ। আমি আর একটা জিনিস একটু অ্যাড করব, কিন্তু যেটা বললে হয়তো ঋজুবাবু রাগই করবেন, কিন্তু তাও আমি অ্যাড করবোই যে কোনানের গল্প কিন্তু ঋজুবাবুরও অনুবাদ করার কথা ছিল সায়ক বাবুর সঙ্গে। হ্যাঁ, আমি কিন্তু সময় মতো হলো না এবার। সময় পাননি উনি, সময় জাম্বুলাটা শুরু করেও ছিলাম, জিনিসটা হচ্ছে আমি এখন না আর সত্যি কথা বলতে কি নানা কারণে অনুবাদ করতে পারছি না, মানে বিভিন্ন কারণের জন্য, মানে অনেক গভীর দুঃখের জায়গা থেকে আর অনুবাদ থেকে আস্তে আস্তে করেই এসেছি। সেই কারণের জন্য শেষ পর্যন্ত নিজেকে আমি সাফিসিয়েন্টলি কি বলবো উদ্দীপিত করে তুলতে পারিনি, আমি সেই জন্য বলেছিলাম যে আমারে মাফ করেন, এইটা আমার দ্বারা হইল না। তো কিন্তু আমাকে একটু গাইড করবেন, যদি আমাদের আমরা যারা অনুবাদ করি আপনার গাইডেন্সটা আমাদের দরকার। আপনার কুইন অফ দ্য ব্ল্যাক কোস্ট পড়ে যে কথাটা শুধু আমি নয়, আমার ধারণা কল্পবিশ্বের প্রতিটি পাঠক বলেছিল, সেটা হচ্ছে যে আমরা ঘটনাগুলোকে চোখের সামনে দেখলাম, আমরা বেলিতকে দেখতে পেলাম, আমরা সেই প্রবল
হিংস্রতার প্রকাশ এবং শেষের সেই অমোঘ ট্র্যাজেডিকে স্পর্শ করতে পারলাম। যিনি এটা পারেন তাকে আমি কি গাইড করব? মানে হাওয়ার্ডকে অনুবাদ করার দুঃসাহস আমরা খুব একটা দেখাই না। আমি কোনো রকমে খুমচে খান দুয়েক করেছিলাম, তারপর আমার মনে হয়েছে যে ভাই এই উচ্চতা চারটিখানি ব্যাপার না, মানে আগে হলে তাও পারতাম, এখন বুড়া হয়ে গেছি, এখন আর পারুম না। কিন্তু আপনি তো নিজে যে লেখাগুলো করে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন, তারপর আমি আপনাকে কি গাইড করব? দূর, আমি আপনি অহেতুক বিনয় দেখাচ্ছেন। ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা রাকেশ, তুমি কি কিছু আর বলতে চাও নাকি আমরা আজকে এখানে আপাতত শেষ করি? না, আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে খুব অনেক ধন্যবাদ। আমরা সবার সঙ্গেই তো নিশ্চয়ই আবার দেখা হবে বইমেলাতে। আমরা বইমেলায় থাকছি 519 নম্বর স্টলে। আপনাদের সবাইকে স্বাগত। জাস্ট কবে আসবেন একটু জানিয়ে এলে আমিও থাকতে পারবো। আর সমস্ত যারা পাঠকরা যারা শুনছেন তাদেরও সবাইকে স্বাগত। আশা করছি বইমেলায় দেখা হবে আপনাদের সঙ্গে। কালকেও আমরা আসবো, কালকে 7টা থেকে আসার আমাদের প্ল্যান আছে। অনেকেই রোভার্সের রয় নিয়ে অনেক কিছু শুনতে চান, তো সেই জন্য কালকে আশা করছি আমি, সায়কবাবু আর পৌশালী আর সন্তু যদি আসতে পারে, 4 জন আমরা রোভার্সের রয় নিয়ে থাকবো। এবং তাছাড়াও আরো বেশ কিছু বই নিয়ে আমরা আলোচনা করবো। রনিন এবং উজ্জ্বল যদি থাকতে পারে, আমি সেটাও দেখছি, চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কালকে সবার সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।